কার্নোট চক্র বা কার্নোট সাইকেল নিয়ে আমরা এখন আলোচনা করব। সেক্ষেত্রে আমরা শুরুতে তোমাদেরকে একটা তাপ ইঞ্জিন দেখাচ্ছি, কেননা তাপ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আমরা কার্নোট চক্রের একটা বর্ণনা করতে পারি। তো কোনো একটা তাপ ইঞ্জিনের মধ্যে কিন্তু তিনটা জিনিস থাকে, যেটা তোমরা জানো। প্রথমটা হচ্ছে আমাদের সোর্স হিসেবে কাজ করে বা তাপের উৎস হিসেবে কাজ করে। লাস্টেরটা হচ্ছে আমাদের সিঙ্ক হিসেবে কাজ করে বা তাপ সংগ্রাহক বা তাপগ্রাহক হিসেবে কাজ করে। এবং মাঝখানে আমাদের এখানে একটা তাপ ইঞ্জিনের মধ্যে নির্দিষ্ট কিছু পরিমাণ বস্তু থাকে, যেগুলোকে আমরা ওয়ার্কিং সাবস্টেন্স বলে থাকি। এবং এই সমস্ত বস্তুগুলোকে আমরা কার্যরত বস্তু বা কার্যনির্বাহী বস্তু বলে থাকি। যেমন বিভিন্ন ধরনের জ্বালানি হতে পারে, ফুয়েল হতে পারে, পেট্রোল, ডিজেল বা ভাস্প, সব কিছুকে আমাদের এখানে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে কাজ করে। তো এখন আমাদের কোনো একটা তাপ ইঞ্জিন সবসময় কিন্তু কাজ করতে পারে না। দ্যাট মিন্স আমরা যে সোর্সটা ইউজ করি তাপ ইঞ্জিন হিসেবে, এই সোর্সের তাপমাত্রাটা সবসময় কিন্তু সেম থাকতে পারবে না। কেননা আমরা যত উচ্চ তাপমাত্রাযুক্ত সোর্স বা উৎস ইউজ করি না কেন, কোনো না কোনো সময় আমাদের এখানে তাপমাত্রাটা কমে যাবে এবং এখানে ইনপুট যে তাপটা আছে, দ্যাট মিন্স কিউএইচ, এই তাপের পরিমাণও কি কমে যাবে। আবার আমরা এখানে যে সিঙ্ক বা তাপগ্রাহকটা যে ইউজ করছি, এটাও কিন্তু আমরা সারা জীবন ইউজ করতে পারবো না। কেননা একটা না একটা সময় আমাদের এখানে এর তাপ ধারণ ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। দ্যাট মিন্স অবশ্যই আমাদের এখানে টিসি এর যে মানটা আছে এটা বেড়ে যাবে, বা তাপ সংগ্রাহকের যে তাপমাত্রাটা আছে সেটা তাপ নিতে নিতে একটা সময় বেড়ে যাবে। আবার এখানে আমরা যে ওয়ার্কিং সাবস্টেন্স দেখতে পাচ্ছি, এটার একটা লিমিটেশন আছে। এটাও কিন্তু সম্পূর্ণ 100% তাপশক্তিকে কাজে বা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবে না। কেননা ওয়ার্কিং সাবস্টেন্সের কাজ কি, সে আসলে আমাদের এখানে কিছু পরিমাণ হিট বা তাপ নেয় এবং এই তাপের কিছু অংশ কিন্তু কাজে কনভার্ট করে, দ্যাট মিন্স কৃত কাজে কনভার্ট করে। যে কৃত কাজটাকে আমরা যান্ত্রিক শক্তি বলে থাকি বা মেকানিক্যাল ওয়ার্ক বলে থাকি। বাট কখনোই আমাদের এই ওয়ার্কিং সাবস্টেন্স 100% তাপকে কাজে কনভার্ট করতে পারবে না। তার মানে এটা টোটালি কি ইম্পসিবল। বাট এটা হচ্ছে সাধারণ কোনো একটা তাপ ইঞ্জিনের ঘটনা। বাট আমি যদি কার্নের ইঞ্জিনের কথা বলি, তাহলে কার্নো সাহেব এমন একটা ইঞ্জিনের ডিজাইন করেছেন বা করে গেছেন, যেটা হচ্ছে একটা কাল্পনিক ইঞ্জিন, এবং যে ইঞ্জিনটার মধ্যে কি করা হয়, অবিরতভাবে শক্তির প্রদান করা হয়। দ্যাট মিন্স কার্নের যে ইঞ্জিনটা আছে, বিজ্ঞানী কার্নো একটা ইঞ্জিনের ধারণা দিয়েছেন, ওই ইঞ্জিন অনুসারে তার ভিতরে কোনো লস হয় না, কোনো ঘর্ষণ বল কাজ করে না, যার ফলে আমরা যে পরিমাণ তাপ শক্তি তাকে দিব, তার সম্পূর্ণটাই সে হচ্ছে কাজে কনভার্ট করতে পারবে। দ্যাট মিন্স আমাদের কার্নের ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা সারাটা জীবন ধরে আমাদেরকে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে দেখাবে। এবং কার্নের ইঞ্জিনের জন্য যে সোর্সটা থাকবে বা উৎসটা থাকবে, তার তাপমাত্রা কখনোই কমবে না, এবং আমাদের যে সিঙ্ক বা তাপগ্রাহকটা থাকবে, তার তাপমাত্রা কখনোই বাড়বে না। তাহলে এই ধরনের ইঞ্জিনের ভিতরে অবশ্যই কোনো না কোনো সিস্টেম কাজ করে, এবং যে সিস্টেমটা কাজ করে সেটাই হচ্ছে কি কার্নের চক্র বা কার্নোটস সাইকেল। তাহলে দেখো তো কোন ধরনের ইঞ্জিন আসলে এরকম কাজ করে যে সারাটা জীবন সে কাজ করতে পারবে। দ্যাট মিন্স আমাদের সোর্সটা ইনফিনিটি সময় পর্যন্ত তাপ দিতে পারবে। আবার আমাদের এখানে সিঙ্ক যেটা আছে সেটা ইনফিনিটি সময় পর্যন্ত তাপ নিতে পারবে। আবার এখানে ওয়ার্কিং সাবস্টেন্স যেটা আছে সেটা আবার ইনফিনিটি সময় পর্যন্ত কাজ করতে পারবে। কাজ করা মানে হচ্ছে কি সে তাপশক্তিকে সরাসরি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবে। তো যখন আমাদের এই ঘটনাগুলো ঘটে, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এই ইঞ্জিনের যে চক্রটা, দ্যাট মিন্স কার্নের যে চক্রটা, সেটা অবশ্যই একটা প্রত্যাগামী বা প্রত্যাবর্তী বা রিভার্সিবল প্রসেসে কাজ করে। তুমি জানো রিভার্সিবল প্রসেসে কি হয়? আমাদের এই হচ্ছে কোনো একটা তাপগতীয় ঘটনা, বা বলা যায় থার্মোডাইনামিক স্টেট বা তাপগতীয় অবস্থা। এ থেকে আমাদের এই অবস্থাটা কখনো কখনো বিতে কনভার্ট হতে পারে, তাই না? তার মানে এটা হচ্ছে কি অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। বাট যখন বি অবস্থাটা আবার এই অবস্থাতে ব্যাক করে, তখন আমি বলতে পারি সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে কি আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে কার্নের যে চক্রটা, এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সারাটা জীবন ধরে আমাদের তাপ উৎস থেকে তাপ নিয়ে আমাদের এই কার্যরত বস্তু বা ওয়ার্কিং সাবস্টেন্স সেটাকে মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কাজে কনভার্ট করতে পারে। যেমন তুমি এখানে একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন দেখতে পাচ্ছ। দ্যাট মিন্স এই ইঞ্জিনটা এখন বর্তমান যুগে প্রত্যেকটা গাড়িতে ইউজ করা হয়। তোমরা যেরকম কার দেখতে পাও বা মোটরসাইকেল দেখতে পাও বা যে কোনো যান্ত্রিক কোনো একটা যানবাহন দেখতে পাও, প্রত্যেকটা যানবাহনে কিন্তু এ ধরনের ইঞ্জিন ইউজ করা হয়। তো এই ইঞ্জিনে তুমি দেখতে পাচ্ছ আমরা ভেতরে কিছু পরিমাণ ওয়ার্কিং সাবস্টেন্সকে দিই। দ্যাট মিন্স আমরা ভেতরে কিছু পরিমাণ ফুয়েল বা জ্বালানিকে দিই, যেমন পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, তারপর হচ্ছে পানি তো হয় না আসলে, পেট্রোল, ডিজেল বা কেরোসিন, এই ধরনের কিছু জ্বালানি হতে পারে। তো এই জ্বালানিগুলো যখন আমাদের ইঞ্জিনের ভিতরে দেওয়া হয়, ইঞ্জিন কি করে আমাদের টোটাল তাপশক্তিটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, যার জন্য আমাদের এখানে হুইল বা চাকা ঘুরতে পারে। বাট এটা কিন্তু একটা
লিমিটেড প্রসেস। দ্যাট মিন্স আমাদের এখানে ইনফিনিটি সময়ের জন্য কিন্তু এই প্রসেসটা কাজ করে না। তুমি দেখবে আমাদের যখন ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে বা জ্বালানি যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে বা মোটরসাইকেল বন্ধ হয়ে যাচ্ছে। বাট কার্নের চক্র হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমাদের যদি ইঞ্জিনের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারতাম তাহলে সারাটা জীবন আমাদের ইঞ্জিনটা চলতো, আমাদের ফুয়েল নিয়ে কোনো চিন্তা করার কিছু ছিল না। তাহলে কার্নের চক্র হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা সিস্টেম যেটা কোনো একটা তাপ ইঞ্জিনকে সারাটা জীবন সচল রাখবে, অথবা বলা যায় তাপ ইঞ্জিনের মধ্যে যে পরিমাণ আমরা হিট বা তাপ দিব সেটা 100%কে সে কাজে কনভার্ট করবে। তাহলে কার্নের চক্রটা যেই ইঞ্জিনের মধ্যে কাজ করে সেটাকে আমরা কি বলি? কার্নের ইঞ্জিন বলি। এবং এই কার্নের ইঞ্জিনের মধ্যে কখনো কোনো প্রকার কোনো লস ঘটে না বা ঘর্ষণজনিত কোনো ক্ষয় ঘটে না। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্টারনাল কম্বারশন ইঞ্জিন। তো এই ইন্টারনাল কম্বারশন ইঞ্জিনের মধ্যে কিন্তু ক্ষয় হয়। দ্যাট মিন্স যখন চাকাটা ঘুরছে তখন চাকার এই শ্যাফটের সাথে চাকার যে অংশগুলো আছে সেগুলো ধাক্কা খায়। আবার এখানে তুমি দেখতে পাচ্ছ একটা পিস্টন কিন্তু উপরে নিচে উঠানামা করছে। তাহলে পিস্টনটা যখন উঠানামা করবে, পিস্টনটা কোথায় আছে? একটা সিলিন্ডারের ভেতরে আছে। তার মানে সিলিন্ডারের সাথে আমাদের এই পিস্টনটার অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করে, এবং এই ঘর্ষণ বলের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে। দ্যাট মিন্স এফএসের একটা নির্দিষ্ট মান থাকে। বাট যদি আমাদের এটা কোনো একটা কার্নের চক্রের মাধ্যমে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? কার্নের ইঞ্জিন বলবো। আর এই কার্নের ইঞ্জিনের জন্য আমাদের ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বলের মানটা শূন্য হয়ে যায়। বাট বাস্তব ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা হবে না, কেননা কার্নের ইঞ্জিন যেটা সেটা একটা কল্পিত যন্ত্র। তাহলে কার্নের চক্রটাও কি একটা কল্পিত সিস্টেম? এটা এমন একটা সিস্টেম যেখানে অবিরতভাবে আমরা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারি। এবার আমরা কার্নোর ইঞ্জিনের যে অংশগুলো আছে সেটা দেখব। মূলত 4টা অংশ নিয়ে আমাদের কার্নোর ইঞ্জিনটা গঠিত। এর মধ্যে প্রথম অংশ হচ্ছে আমাদের হট রিজার্ভার, দ্যাট মিন্স তাপ উৎস। তো এই তাপ উৎসটাকে আমরা আসলে তাপের আধারও বলতে পারি এবং এটাকে আমরা হিট সোর্সও বলতে পারি। তো এখন এই তাপ উৎসটা যখন আমরা ইউজ করব তখন তার একটা দারুণ বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যটা হচ্ছে কি? আমাদের এখানে তাপ উৎসটা অবশ্যই তাপের উৎস হিসেবে বা সোর্স হিসেবে কাজ করবে, এবং এর তাপমাত্রাটা যদি হয় টি, তাহলে আমরা এটাকে টিএইচ দিয়ে প্রকাশ করতে পারি। দ্যাট মিন্স আমাদের এখানে তাপ উৎসের তাপমাত্রাটা ইনফিনিটি লেভেলের হাই থাকবে, মানে অনেক বেশি পরিমাণে থাকবে। একই সাথে তাপ উৎসের একটা ক্ষমতা থাকতে হবে যে সে আসলে হিট বা তাপকে ফ্লো করতে পারে। তার মানে তাপ উৎসের মধ্যে আমাদের যে তাপটা থাকবে তার মানও অনেক বেশি হবে, এবং তাপমাত্রা যেটা থাকবে তার মানও অনেক বেশি হবে। এবং একই সাথে তাপ উৎসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি? এটা ইনফিনিটি সময় পর্যন্ত কাজ করতে পারবে। দ্যাট মিন্স আমি যদি লিখি টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে টাইম হচ্ছে ইনফিনিটি, তো ইনফিনিটি সময় পর্যন্ত আমাদের তাপ উৎসটা তাপ দিতে পারবে কার্নের ইঞ্জিনটাকে। এবং যতই সে তাপ দেখ না কেন তারপরও তার কিন্তু তাপমাত্রা কমবে না। তাহলে বুঝতে হবে আমাদের এখানে তাপ উৎসের জন্য যে টেম্পারেচার বা তাপমাত্রা এটার মান ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তো এই হচ্ছে আমাদের তাপ উৎসের বৈশিষ্ট্য। তারপরে কার্নোর ইঞ্জিনের আরও একটা অংশ থাকে, সেটাকে আমরা কোল্ড রিজার্ভার বলতে পারি বা তাপ গ্রাহক বা তাপ সংগ্রাহক বলতে পারি। তো এটাকে আমরা সিঙ্ক হিসেবেও চিনি। এবং কোল্ড রিজার্ভারের যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটারও কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে যেটাকে আমরা টিএল দিয়ে প্রকাশ করি, এবং এটারও কিন্তু নির্দিষ্ট পরিমাণ তাপ থাকবে যেটা হচ্ছে আমরা কিউএল দিয়ে প্রকাশ করতে পারি। তো এই যে আমাদের কোল্ড রিজার্ভারটা দেখতে পাচ্ছি বা তাপ গ্রাহকটা দেখতে পাচ্ছি, এটার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি? আমি যতই এর মধ্যে তাপ দিই না কেন, দ্যাট মিন্স তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু পরিমাণ তাপ কিন্তু ভেতরে ঢুকছে। তো তুমি যে পরিমাণ তাপ এখানে দাও না কেন তারপরও তার তাপমাত্রাটা বাড়বে না বা কমবে না। দ্যাট মিন্স তাপমাত্রাটা সবসময় কি সেম থাকবে। তাহলে বলতে পারি আমাদের এখানে কোল্ড রিজার্ভার যেটা তার তাপমাত্রাটা ইনফিনিটি লেভেলের কম হবে, এবং তাপের পরিমাণটাও কি ইনফিনিটি লেভেলের কম হবে। এতটাই কম হবে যে আমি সারাটা জীবন ধরে, দ্যাট মিন্স টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময় ধরেও যদি আমি এই কোল্ড রিজার্ভারের মধ্যে তাপ দিই তারপরেও তার তাপমাত্রাটা বিন্দুমাত্র বাড়বে না। তারপরে কার্নোর ইঞ্জিনে যে অংশটা আছে সেটা হচ্ছে একটা সিলিন্ডার, যেটাকে আমরা চোঙ্গা বা সিলিন্ডার বলে থাকি। এবং এই সিলিন্ডারের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের এখানে সিলিন্ডারের দুই পাশে কিন্তু দুইটা দেয়াল থাকে, এবং এই দুটো দেয়ালের খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি? এরা কখনোই তাপের পরিবহন ঘটায় না। দ্যাট মিন্স আমাদের এই দুই পাশের দেয়াল, আমি যদি দেয়ালের নাম দিই, ধরো এটা হচ্ছে এ থেকে শুরু করে বি, এবি দেওয়াল, আর এটা হচ্ছে আমাদের সি থেকে শুরু করে ডি, এটা হচ্ছে সিডি দেওয়াল। তো এই দুটো দেওয়াল কখনোই তাপের পরিবহন ঘটাবে না। দ্যাট মিন্স আমাদের সিলিন্ডারের ভেতর থেকে তাপ বাইরেও যাবে না এবং বাইরে থেকে আমাদের তাপ ভেতরে আসবে না। টোটাল প্রসেসটা আমাদের এখানে ব্যান করে দেওয়া হয়েছে। বাট আমি যদি বি থেকে শুরু করে ডি সিলিন্ডারের নিচের অংশটুকু দেখি, এই অংশটুকু আবার তাপের সুপরিবাহী। দ্যাট মিন্স নিচের অংশ দিয়ে সহজেই ভেতর থেকে বাইরে তাপ যেতে পারবে, অথবা বাইরে থেকে ভেতরে আমাদের তাপ ঢুকতে পারবে। তাহলে আমাদের সিলিন্ডারের মেন বৈশিষ্ট্যটা হচ্ছে কি? মেন বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের এ থেকে শুরু করে বি যে দেওয়ালটা আছে এটা টোটালি ইনসুলেটর বা বলা যায়
তাপ কুপরিবাহী হিসেবে কাজ করে। আবার সি থেকে শুরু করে যে ডি, এটাও কি একটা ইনসুলেটর বা তাপের কুপরিবাহী হিসেবে কাজ করে। বাট আমাদের বি থেকে শুরু করে ডি, যেটা হচ্ছে সিলিন্ডারের তল, এটা কিন্তু খুব ভালো তাপের কন্ডাক্টর বা তাপ পরিবাহী হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের সিলিন্ডারের বৈশিষ্ট্য। এখন এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমাদের এই সিলিন্ডারের মধ্যে দেখতে পাচ্ছি একটা পিস্টন লাগানো। তার মানে আমরা ইচ্ছা করলে পিস্টনটাকে উপরে নিয়ে যেতে পারি অথবা নিচে দিয়ে আসতে পারি, তাই না? এভাবে উপরে নিচে উঠাতে পারি। তো যখন আমরা পিস্টনটাকে দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম কার্নের ইঞ্জিনের মধ্যে কোনো প্রকার কোনো লস ঘটবে না বা কোনো প্রকার কোনো ক্ষয় ঘটবে না। তাহলে আমাদের এই সিলিন্ডারটা যখন উপরে নিচে উঠানামা করাবে পিস্টনটাকে, তখন পিস্টন এবং সিলিন্ডারের যে দেয়ালটা আছে, এই দেয়ালের মধ্যে কোনো প্রকার কোনো ফ্রিকশন বা ঘর্ষণ ঘটবে না। তার মানে আমাদের এই সিলিন্ডারের জন্য এফএসের যে মানটা হবে, দ্যাট মিনস ঘর্ষণ বলের যে মানটা হবে, সেটা হবে 0। তাহলে মনে রাখতে হবে আমাদের এখানে পিস্টনটা যতই উপরে নিচে উঠুক নামুক না কেন, এখানে কোনো প্রকার কোনো লস ঘটবে না বা কোনো প্রকার কোনো ফ্রিকশন বা ঘর্ষণ ঘটবে না। এবং একই সাথে আমাদের এই সিলিন্ডারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আমরা এই সিলিন্ডারের ভিতরে কিন্তু কিছু পদার্থ রাখি, তাই না? যেটাকে আমরা কার্যকর বস্তু বলে থাকি বা ওয়ার্কিং সাবস্টেন্স বলে থাকি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, আমাদের সিলিন্ডারের ভিতরে কিছু পরিমাণ ওয়ার্কিং সাবস্টেন্স থাকে। এবং এই যে ওয়ার্কিং সাবস্টেন্সটা থাকে, এটা আসলে কী হিসেবে কাজ করে? অবশ্যই ফুয়েল বা জ্বালানি হিসেবে কাজ করে। এবং এই ফুয়েল বা জ্বালানিগুলোর একটা দারুণ বৈশিষ্ট্য থাকে, তারা হচ্ছে কিছু পরিমাণ হিট বা তাপ গ্রহণ করে তারপর সেটাকে কাজে কনভার্ট করে, অথবা যখন তারা তাপটাকে বর্জন করে তখন পরিবেশ তাদের উপর কাজ করে। মানে বিষয়টা এরকম যে যখন আমরা ওয়ার্কিং সাবস্টেন্সকে কিছু পরিমাণ তাপ দিব, ধরো আমি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দিলাম এই সিলিন্ডারে, এই যে আমি বাইরে থেকে সিলিন্ডারে কী পরিমাণ তাপ দিচ্ছি, এই তাপটা নিয়ে তারা এটাকে কাজে কনভার্ট করবে। কিভাবে কাজে কনভার্ট করবে? তখন আমাদের পিস্টনটাকে এই ওয়ার্কিং সাবস্টেন্স উপরের দিকে ধাক্কা দেবে, যার ফলে আমাদের পিস্টনটা উপরে উঠে যাবে। তো এটা হচ্ছে পিস্টন দ্বারা বাইরে কাজ করা বা ওয়ার্কিং সাবস্টেন্স দ্বারা পরিবেশের উপর কাজ করা। বাট যখন আমাদের ওয়ার্কিং সাবস্টেন্সটা তাপটাকে হারাবে, দ্যাট মিনস কিউটাকে যখন বাইরে বের করে দেবে, তখন তাদের উপর পরিবেশ কাজ করবে। দ্যাট মিনস তখন আমাদের পিস্টনটাকে পরিবেশ ধাক্কা দিবে এবং তখন আমাদের এই টোটাল যেই ওয়ার্কিং সাবস্টেন্সটা আছে সেটা সংকুচিত হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারলাম আমাদের এখানে ওয়ার্কিং সাবস্টেন্স যেটা, এটা আসলে দুইটা ওয়েতে কাজ করতে পারে। সে তাপ গ্রহণ করে পরিবেশের উপর কাজ করে এবং তাপ বর্জন করলে পরিবেশ তার উপর কাজ করে। এবং একই সাথে আমরা কার্নের চক্রের জন্য বা কার্নের ইঞ্জিনের জন্য যে ধরনের ওয়ার্কিং সাবস্টেন্সটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তাহলে তুমি এখানে কার্যনির্বাহক বস্তু বা কার্যরত বস্তু বা ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে যেটাকে কাজ করাবে, সেটা অবশ্যই আইডিয়াল গ্যাস হতে হবে বা আদর্শ গ্যাস হতে হবে। বাস্তব গ্যাস হলে কিন্তু হবে না। এবং এই কেসটা শুধুমাত্র কার্নের ইঞ্জিনের জন্য প্রযোজ্য। তারপরে আমরা কার্নের ইঞ্জিনের আরও একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনসুলেটিং স্ট্যান্ড, এবং যেটাকে আমরা বাংলায় বলতে পারি তাপ অন্তরক আসন। তো তাপ অন্তরক আসন মানে হচ্ছে কি, আমরা এটা এমন একটা পদার্থ দিয়ে তৈরি করেছি যেটা সম্পূর্ণ তাপের কুপরিবাহী। তার মানে তাপ এর ভিতরে যেতেও পারে না, এর ভেতর থেকে আসতেও পারে না। তাহলে এই ধরনের পদার্থটার মধ্যে আমি যদি বলি যে যদি কোনো তাপ অ্যাপ্লাই করা হয়, কখনো ওই তাপটা ভেতরে যেতে পারবে না, অথবা ভেতরে যদি কোনো তাপ থাকে সেটা কখনোই কিন্তু বাইরে আসতে পারবে না। তো এই ধরনের জিনিসটা হচ্ছে ইনসুলেটিং স্ট্যান্ড বা তাপ অন্তরক আসন। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আমাদের এই যে হট রিজার্ভার দেখতে পাচ্ছ বা তাপের যে উৎসটা দেখতে পাচ্ছ, এই তাপের উৎসে যে পরিমাণ তাপ থাকে বা তাপমাত্রাটা যে থাকে, এটাও কিন্তু ইনফিনিটি লেভেলের থাকে। তার মানে এটা এতটাই গরম থাকে যে এটা কখনো কোনোদিন ঠান্ডা হতে পারে না। আর আমাদের এখানে কোল্ড রিজার্ভার যেটা দেখতে পাচ্ছ বা তাপ সংগ্রাহক যেটাকে দেখতে পাচ্ছ, এটা এতটা পরিমাণ ঠান্ডা থাকে যেটা হচ্ছে ইনফিনিটি লেভেলের ঠান্ডা, এবং এটা এতটা ঠান্ডা থাকে যার তাপমাত্রা কখনো আমরা বাড়াতে পারি না। তো এই হচ্ছে মোটামুটি কার্নোর ইঞ্জিনের অংশ। এবং তুমি এখানে যে পিস্টনটা ইউজ করছো, দ্যাট মিনস যে সিলিন্ডারটা ইউজ করেছো, অবশ্যই এই সিলিন্ডারটা হবে কি লসলেস সিলিন্ডার। দ্যাট মিনস এর মধ্যে কোনো ক্ষয় হবে না, যেহেতু এখানে কোনো ঘর্ষণ হচ্ছে না বা অন্যভাবে কোনো তাপের অপচয় ঘটছে না, তার মানে এটা একটা লসলেস সিলিন্ডার। তো এখন আমি তোমাকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, এই সিলিন্ডারের এ থেকে শুরু করে বি এবং সি থেকে শুরু করে ডি, এই দুটো দেওয়াল কিন্তু পুরোপুরি ইনসুলেটর হিসেবে কাজ করে, তাই না? যেটা আমি অলরেডি লিখে রেখেছি। তো আমি আলাদাভাবে এখানে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। এবং সিলিন্ডারের যে তলটা, দ্যাট মিনস বি থেকে শুরু করে ডি, এটা কিন্তু পুরোপুরি কন্ডাক্টর হিসেবে কাজ করে, বা বলা যায় এটা হচ্ছে খুব ভালো তাপের পরিবাহী হিসেবে কাজ করে। এবং আমি যদি উপরের দিকে তাকাই, উপরে কিন্তু টোটালি একটা পিস্টন রয়েছে, তাই না? এই পিস্টনটারও কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে, দ্যাট মিনস এই পিস্টনটার মধ্যে কোনো ঘর্ষণ বল থাকে না, দ্যাট মিনস এফএস কাজ করে না। তো আমি এখানে দেখতে পারি পিস্টনের জন্য এফএস বা ঘর্ষণ বলের মান 0 নিউটন। এছাড়া আমাদের এই পিস্টনের জন্য আমি বলি যে
এর মধ্যে কোনো পরিমাণ কোনো তাপ বাইরে থেকে ভেতরে যেতে পারে না বা ভেতর থেকে বাইরে আসতে পারে না। তার মানে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্সের মধ্যে যে পরিমাণ তাপ থাকে সেটা বাইরে আসতে পারবে না পিস্টন ভেদ করে, অথবা বাইরে যে পরিমাণ তাপ থাকে পিস্টনের বাইরে সেটাও কিন্তু আমাদের ভেতরে যেতে পারবে না। তার মানে এই দুইটা প্রক্রিয়া কি কাটা। তাহলে আমি বলতে পারি না আমাদের পিস্টন যেটা আছে, আমি এখানে পিস্টন লিখেছি, এটা হবে পিস্টন। তো আমাদের যে পিস্টনটা এটা একই সাথে ইনসুলেটর হিসেবে কাজ করে, দ্যাট মিন্স তাপের পরিবাহী পদার্থ হিসেবে কাজ করে, যেন আমাদের ভেতরে এবং বাইরে কোনো তাপের পরিবহন না হয়। তাহলে আমি বলতে পারলাম আমাদের এই টোটাল পিস্টনটা যেটা আছে, বা পিস্টন তো না, এটা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের 3টা টার্মিনাল বা 3টা দেয়াল চারপাশে যে আছে, বা 3টা জায়গা, এরা হচ্ছে তাপের কুপরিবাহী। কেবল আমাদের নিচের যে তলানিটা আছে, দ্যাট মিন্স তলটা আছে, এটা কেবলমাত্র তাপের সুপরিবাহী হিসেবে কাজ করে। তাহলে আমি যদি আমাদের এই সিলিন্ডারের ভিতরে তাপ অ্যাপ্লাই করতে চাই, বা সিলিন্ডার থেকে যদি আমি তাপটাকে রিসিভ করতে চাই বা গ্রহণ করতে চাই, তবে একটা মাত্র জায়গা থাকবে, সেটা হচ্ছে কি বিডি। দ্যাট মিন্স বিডি হচ্ছে সিলিন্ডারের তল, এবং এই তল দিয়ে কেবলমাত্র আমরা তাপের আদান প্রদান করতে পারবো। তাহলে আমরা এখানে আরেকবার লিখে রাখছি জিনিসটা, যে আমাদের বিডি হচ্ছে সিলিন্ডারের তল হিসেবে কাজ করে, যেটা কেবলমাত্র হিট এক্সচেঞ্জে সাহায্য করে। হিট এক্সচেঞ্জ মানে হচ্ছে কি তাপের আদান প্রদান। তো এই তাপের আদান প্রদানের জন্য শুধুমাত্র পিস্টনের তলানিটা কাজ করবে, আর কোনো কিছু কিন্তু কাজ করবে না। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কার্নোর ইঞ্জিনের ধাপসমূহ দেখবো। দ্যাট মিন্স কার্নোর চক্র কী কী ধাপে ঘটে সেগুলো দেখবো। তো এই ধাপগুলো আমি একবারে তোমাদেরকে এখানে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আমি জাস্ট সংক্ষেপে আমি এখানে বলবো জিনিসগুলো, আমরা পরবর্তীতে এগুলো ডিটেলসে আলোচনা করব। একদম প্রথম যে ধাপটা আছে কার্নোর চক্রে, সেটাকে বলা হয় সমষ্ণতাপীয় প্রসারণ, বা বলা যায় আইসোথার্মাল এক্সপানশন। তো এই সময়টাতে আমরা কি করি, আমরা তাপের উৎসের উপর সুন্দর করে পিস্টনটাকে বসিয়ে দিই, পিস্টন মানে হচ্ছে সিলিন্ডারটাকে বসিয়ে দিই। এবং দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তো দেখো, আমরা যখন এই তাপ উৎসের উপর কোনো একটা সিলিন্ডারকে এভাবে বসাবো, তখন তাপ উৎস থেকে কিন্তু তাপটা কেবলমাত্র আমাদের এই তলানি দিয়েই ভেতরে যাবে, এবং তারপরে তার একটা প্রসারণ ঘটবে, এবং এই প্রসারণটা খুব আস্তে আস্তে হবে, এই জন্য এটাকে আমরা বলি সমষ্ণতাপীয় প্রসারণ। এবং তারপরে যে ধাপটা সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, বা বলা যায় অ্যাডিয়াবেটিক এক্সপানশন। তখন যেটা করা হয় সেটা হচ্ছে আমরা এই সিলিন্ডারটাকে ধরে নিয়ে আমরা ইনসুলেটিং স্ট্যান্ড, অথবা বলা যায় তাপ অন্তরক আসনের উপর বসাই। তখন হয় কি, তখন আমাদের খুব দ্রুত এই সিলিন্ডারটার প্রসারণ ঘটে, দ্যাট মিন্স পিস্টনের প্রসারণ ঘটে, যেটাকে আমরা রুদ্ধতাপীয় প্রসারণ বলি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রসেস। 3 নম্বর যে ধাপ বা প্রসেস সেটা হচ্ছে আমরা এখন কোল্ড রিজার্ভার, অথবা তাপের যে গ্রাহকটা আছে বা তাপ সংগ্রাহক বা সিঙ্ক, তার উপরে এই সিলিন্ডারটাকে বসাই। তো সিলিন্ডারটা তখন কি করে, সুন্দরভাবে আমাদের তাপটা এই তাপ সংগ্রাহকের মধ্যে ছেড়ে দেয়। তো তখন আস্তে আস্তে আমাদের সিলিন্ডারের ভেতরে থাকা কার্যবাহী যে বস্তুটা আছে সেটা সংকুচিত হতে থাকে। তার মানে এটা হচ্ছে আমাদের সমষ্ণতাপীয় সংকোচন, বা যেহেতু খুব ধীরে ধীরে এই সংকোচনটা হয়, সেজন্য এটা হচ্ছে কি আইসোথার্মাল কম্প্রেশন বা সমষ্ণতাপীয় সংকোচন। এবং 4 নম্বর যে ধাপটা সেটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এখানে কি হয়, আমরা আবারও ইনসুলেটিং স্ট্যান্ড, বা বলা যায় তাপ অন্তরক আসনের উপর এই সিলিন্ডারটাকে বসাই। তখন খুব দ্রুত আমাদের এই সিলিন্ডারটা সংকুচিত হয়ে যায়, দ্যাট মিন্স পিস্টনটা সংকুচিত হয়ে যায়। তো এটা যেহেতু দ্রুত একটা ঘটনা, তাই আমি বলতে পারি এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন বা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো এই টোটাল 4টা ধাপে আসলে আমাদের কার্নোর চক্র সম্পন্ন হয়। এবং আমি যদি তোমাদেরকে আরেকটু ছোট্ট করে লিখে দিই, যে সমষ্ণতাপীয় প্রসারণ যেটা, এটা খুবই স্লোলি হয়, কেননা আমরা জানি সমষ্ণতাপীয় প্রক্রিয়া থেকে অনেক স্লো। আবার রুদ্ধতাপীয় প্রসারণ যেটা, এটা খুব ফাস্ট ওয়েতে হয়, দ্যাট মিন্স খুব দ্রুত হয়। আবার সমষ্ণতাপীয় সংকোচন সেটাও কিন্তু খুব স্লো ওয়েতে হয়, এবং রুদ্ধতাপীয় সংকোচন সেটা কিন্তু খুব ফাস্ট ওয়েতে হয়, দ্যাট মিন্স খুব দ্রুত হয়। তো এখন এই যে 4টা ধাপ ঘটে, এই 4টা ধাপ নিয়ে আমরা ডিটেলসে জানবো। তার আগে আমরা এই 4টা ধাপের জন্য যে গ্রাফ কাজ করে, দ্যাট মিন্স যে ডায়াগ্রাম কাজ করে, সেটা একটু দেখে ফেলি। তো তুমি যদি এখানে চাপ বনাম আয়তন বা পি ভার্সেস ভি একটা গ্রাফ আঁকো, তাহলে ওই গ্রাফ অনুসারে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সম্পূর্ণ প্রত্যাবর্তী বা প্রত্যাগামী চক্র কাজ করে। দ্যাট মিন্স তুমি 1 নম্বর চক্র দেখতে পাচ্ছ, বা 1 নম্বর চক্র না, এটা হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, যেখানে আমাদের সমষ্ণতাপীয় প্রসারণ ঘটে। তাহলে 1 থেকে 2তে যেতে আমাদের এখানে এই গ্রাফটা কাজ করে। আবার 2 নম্বর প্রসেস বা প্রক্রিয়া থেকে 3 নম্বর প্রক্রিয়াতে যেতে এরকম একটা গ্রাফ কাজ করে, 3 থেকে 4-এ যেতে এরকম গ্রাফ কাজ করে, এবং 4 থেকে 1-এ ফিরে আসতে আবার আগের মতো গ্রাফ কাজ করে। দ্যাট মিন্স এখানে আমরা 1 থেকে যাত্রা শুরু করেছি, আবার 1 নম্বর প্রসেসে ফিরে এসেছি। তাহলে এটা কি, অবশ্যই এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া, বা বলা যায় রিভার্সিবল প্রসেস। এই জন্য আমি বলেছিলাম যে কার্নের চক্র যেভাবে কাজ করে, এটা আসলে একটা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী বা রিভার্সিবল প্রসেস, যেখানে আদি অবস্থাতে ফিরে আসছে আমাদের সম্পূর্ণ তাপগতীয় ব্যবস্থাটা।
এবার আমরা কার্নোট চক্রের প্রত্যেকটা ধাপ নিয়ে বিস্তারিত একটা আলোচনা দেখব। তার মধ্যে প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে সমষ্ণতাপীয় প্রসারণ, যেটাকে আমরা ইংলিশে আইসোথার্মাল এক্সপানশন বলে থাকি। তো এই সমষ্ণতাপীয় প্রসারণে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা তাপ উৎসের উপরে ওই সিলিন্ডারটাকে রেখে দিই। তো যখন তুমি এই তাপ উৎসের উপর সিলিন্ডারটাকে রাখবে, সিলিন্ডারের ভেতরে কী থাকবে? অবশ্যই কিছু ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যনির্বাহক বস্তু থাকবে যারা তাপটাকে গ্রহণ করে কাজ করবে। তো এখন কীভাবে কাজ করবে আমি একটু বলি। তোমরা জানো সিলিন্ডারে এখানে দুইটা দেওয়াল থাকে, একটা হচ্ছে আমাদের এবি দেওয়াল আর একটা হচ্ছে আমাদের এখানে সিডি দেওয়াল। তাহলে এবি এবং সিডি দেওয়াল এরা কিন্তু তাপের কুপরিবাহী হিসেবে কাজ করে। তার মানে তাদের মধ্যে দিয়ে কোনো প্রকার কোনো তাপ ভেতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভেতরে আসতে পারে না। একই সাথে আমাদের সিলিন্ডারের এখানে যে পিস্টনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তাপের কুপরিবাহী হিসেবে কাজ করে। তার মানে একমাত্র আমাদের সিলিন্ডারের নিচের যে তলটা আছে, দ্যাট মিনস বিডি, এর তলের মধ্যে দিয়ে কেবল তাপটা যেতে পারে তাপ উৎস থেকে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে তাপ উৎসের তাপটা হচ্ছে কিউ আই পরিমাণ, দ্যাট মিনস কিউ ইন। তো কিউ ইন পরিমাণ তাপটা আমাদের এখন ভেতরে ঢুকছে। তো ভেতরে যখন আমাদের এই পরিমাণ তাপটা ঢুকবে তখন ভেতরের তাপমাত্রাটা কি পরিবর্তন হয়ে যাবে। তার মানে হট রিজার্ভার বা সোর্স বা উৎস ওর তাপমাত্রা যদি হয় T1, আমাদের ভেতরে থাকা সিলিন্ডারের যেই কার্যবাহী বস্তু ছিল, দ্যাট মিনস ওয়ার্কিং সাবস্টেন্স, সেটা তাপমাত্রাটা কী হয়ে যাবে? T1 হয়ে যাবে। কেন? কারণ এখানে বিডি হচ্ছে কি একটা তাপের সুপরিবাহী তল হিসেবে কাজ করে। তো এই যে এখানে সিলিন্ডারের ভেতরে তাপমাত্রাটা T1 হয়ে গেল, শুরুতে কিন্তু তাপমাত্রা T1 ছিল না, বাট আমাদের এখানে যেহেতু খুব ভালো একটা পরিবাহী হিসেবে কাজ করছে বিডি, তাই আমাদের উৎসের যে তাপমাত্রা, সেম তাপমাত্রাটা আমাদের এখানে সিলিন্ডারের ভিতরে কাজ করবে। এই জন্য আমাদের এই দুটো জায়গায় তাপমাত্রা যেহেতু সমান, এই জন্য আমরা এটাকে কি বলি? সমষ্ণতাপীয় প্রক্রিয়া বলি। এখন কিউ ইন পরিমাণ তাপ যদি আমাদের সিলিন্ডারের ভেতরে ঢুকে, তাহলে অবশ্যই এই সিলিন্ডারের ভেতরে কার্যবাহী যে বস্তুটা আছে, দ্যাট মিনস ওয়ার্কিং সাবস্টেন্স, এটা কিছু পরিমাণ কাজ করবে। কি কাজ করবে? এটা সিম্পলি আমাদের পিস্টনটাকে উপরের দিকে ঠেলে নিয়ে যাবে। তো যখন আমাদের উপরের দিকে পিস্টনটা ঠেলে নিয়ে যাবে, এটাকে আমরা বলে থাকি কি? ধনাত্মক কাজ, বা বলা যায় পরিবেশের উপর আমাদের এই সিলিন্ডারের কাজ। তো এই যে আমরা কাজটা দেখতে পাচ্ছি, এই কাজের ফলে আমরা কি করতে পারি? আমরা এখানে কোনো লস কিন্তু পাবো না। কেন? কারণ আমাদের সিলিন্ডার এবং পিস্টনের সংযোগ যেই কি বলবো, যে সংযোগ স্থল আছে, ওই সংযোগ স্থলে কিন্তু কোনো প্রকার কোনো ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করে না। তার মানে আমরা এখানে যে পরিমাণ তাপ অ্যাপ্লাই করেছি, দ্যাট মিনস কিউ ইন পরিমাণ তাপ, তার সম্পূর্ণ অংশটাই কিন্তু আমাদের এখানে কার্যবাহী বস্তুটা কাজে কনভার্ট করে, দ্যাট মিনস পিস্টনটাকে ধরে উপরে নিয়ে যায়। এখন দেখো আমরা এখানে কয়েকটা কন্ডিশন দেখি। তো প্রথম কন্ডিশন হচ্ছে একদম শুরুতে আমাদের ধরে নাও সিলিন্ডারের ভেতরে কার্যবাহী বস্তুর আয়তনটা ছিল V1, এবং যখন আমরা তাপ প্রয়োগ করেছি, দ্যাট মিনস কিউ ইন পরিমাণ তাপ, তখন এই তাপ প্রয়োগের ফলে আমাদের এখানে সিলিন্ডারের একটা প্রসারণ ঘটেছে। প্রসারণ ঘটে তার আয়তনটা হয়ে গেছে V2। যদি আমি এখানে দেখাচ্ছি না, বাট আমি এখানে তোমাকে জাস্ট ডট ডট দিয়ে দেখাচ্ছি যে কিছু সময় পর আমাদের এখানে কার্যবাহী বস্তুটা প্রসারিত হয়ে V2 পরিমাণ আয়তন তৈরি করেছে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের এখানে V1টা কি V2 এর চেয়ে ছোটো। এখন আমাদের যে আয়তনটা বৃদ্ধি হচ্ছে, তুমি জানো যে আয়তন যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ভেতরে তাপমাত্রা কমে যাওয়ার কথা, বাট আমাদের এখানে তাপমাত্রা কেন কমবে না? কারণ আমাদের এখানে হট রিজার্ভার যেটা আছে, সেটা কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু কিউ ইন পরিমাণ তাপ ভেতরে দিচ্ছে। তার মানে আমাদের এখানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে। এখন তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে এবং একই সাথে আমাদের যদি V1 V2 এর চেয়ে ছোটো হয়, তাহলে এখানে আরেকটা প্রসেস ঘটবে। সেটা হচ্ছে কি, যখন তোমার তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে বা তাপমাত্রাটা যখন স্থির থাকবে, তখন আমরা জানি বয়লের সূত্র কাজ করে, দ্যাট মিনস ভি সমানুপাতিক 1/P, এটা কিন্তু কাজ করে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে একদম ইনিশিয়ালি বা আদি চাপ যদি হয় P1, এবং কিছুক্ষণ পর আমাদের যদি এখানে পিস্টনের ভিতরে চাপটা যদি হয় P2, তাহলে অবশ্যই আমাদের এখানে P1 এর যে মানটা আছে সেটা P2 এর চেয়ে বেশি হবে। তার মানে আমাদের যেহেতু এখানে আয়তনটা বেড়ে যাচ্ছে, তার মানে চাপের মানটা কি অবশ্যই কমে যাবে, তাই না? তাই তো হবে, কারণ আমাদের এখানে ভি সমানুপাতিক 1/P কাজ করবে, এবং এটা যেহেতু সমষ্ণতাপীয় প্রক্রিয়া, তাই এখানে তাপমাত্রা স্থির থাকে বলে আমাদের এখানে বয়লের সূত্রটা কাজ করে। তাহলে আমরা বলতে পারি একদম শুরুতে যদি আমাদের চাপ হয় P1 এবং আমাদের কিছুক্ষণ পর যদি চাপ হয় P2, দ্যাট মিনস V2 আয়তনে যদি চাপ হয় P2, তাহলে এই P2 এর মানটা অবশ্যই কী হবে? আমাদের এখানে ছোট হবে P1 আছে। তো এই টোটাল প্রসেসটা আমি যদি তোমাদেরকে পিভি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা ওয়াই অক্ষ বরাবর চাপ পিকে ইউজ করেছি, এক্স অক্ষ বরাবর আয়তন ভিকে ইউজ করেছি। তাহলে একদম শুরুতে ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টটাকে আমি ধরলাম এই বিন্দু। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি, কোনো একটা তাপগতীয় অবস্থা বা স্টেট। তো এই তাপগতীয় অবস্থা বা স্টেটে আমি বলতে পারি যে আমাদের এখানে চাপের মান হচ্ছে P1, আয়তনের মান হচ্ছে কি V1। তো আমি একটু এটা লিখি। ধর আমাদের এ নামক স্টেটে চাপের মানটা হচ্ছে P1, আয়তনটা হচ্ছে V1, যেখানে V1 এর মানটা কি ছোট, চাপের মানটা কি বড়। এবং আমাদের যেহেতু তাপমাত্রাটা
T1 থাকছে সবসময়, তার মানে আমি এখানে T1 তাপমাত্রা ধরতে পারি। তারপর যখন আমরা এখানে তাপ ইউজ করলাম, দ্যাট মিনস কিউইন পরিমাণ তাপ ভেতরে ঢুকলো, তখন আমাদের খুব আস্তে আস্তে বা স্লো প্রসেসে আমাদের এখানে প্রসারণ হওয়া শুরু করবে, কেননা এটা হচ্ছে কি সমষ্ণতাপীয় প্রসারণ। আর আমরা জানি সমষ্ণতাপীয় প্রসারণ বা সমষ্ণতাপীয় সংকোচন যেটাই বলি না কেন, ওটা খুব স্লোলি একটা প্রসেস বা খুব ধীরে ধীরে হয়। তাহলে ধীরে ধীরে আমাদের আয়তনটা যখন V1 থেকে V2 হবে, তখন আমি বলতে পারি আমাদের এখানে চাপের মানও পরিবর্তন হবে, আয়তনের মানও পরিবর্তন হবে, বাট টি যেটা বা তাপমাত্রা সেটা কিন্তু অপরিবর্তনীয় থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আয়তনের মানটা আস্তে আস্তে বাড়ছে, বিপরীতভাবে আমাদের চাপের মানটা কিন্তু কমছে। তো এটাকে আমরা এরকম একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে আমাদের বয়লের সূত্রের গ্রাফ। তার মানে এই বিন্দুটা ছিল আমাদের এখানে, এবং এই বিন্দুটার জন্য আমাদের অবস্থা ছিল এটা। আর আমরা কিছুক্ষণ পর যখন আয়তনটা V2 বানালাম, তখন সেটা হয়ে গেল আমাদের ধরো বি বিন্দুর অবস্থান। তার মানে বি হচ্ছে একটা থার্মোডাইনামিক স্টেট বা তাপগতীয় অবস্থা। তো এই অবস্থা আমি দেখতে পাচ্ছি চাপের মানটা হয়ে গেছে P2, আয়তন হয়ে গেছে V2, বাট এখানে তাপমাত্রা যেটা সেটা থাকছে আমাদের আগের মতো T1। তাহলে দেখো তো আমাদের এখানে আয়তন কিন্তু বেড়ে গেছে। দ্যাট মিনস এই বিন্দুতে আমাদের আয়তন ছিল কি, ধরো V1, বি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি আয়তন হচ্ছে আমাদের কি V2। তার মানে V2 এর মান কি অবশ্যই V1 এর চেয়ে বেশি। বাট এই বিন্দুতে আমি দেখতে পাচ্ছি চাপের মানটা হচ্ছে P1, বি বিন্দুতে আমি এখানে চাপের মানটা পাচ্ছি ধরো P2। তার মানে চাপ কিন্তু কমে গেছে, এবং এটা কমেছে কিভাবে, বয়লের সূত্র অনুসারে কমেছে। আর বয়লের সূত্র কখন কাজ করে, যখন আমাদের টেম্পারেচার বা তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। আর যেহেতু আমাদের এখানে এটা একটা সমষ্ণতাপীয় প্রক্রিয়া, সেজন্য আমাদের এখানে টেম্পারেচার বা টিটা কি কনস্ট্যান্ট হিসেবে থাকবে, এবং তার মানটা আমি ধরে নিলাম T1 পরিমাণ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সমষ্ণতাপীয় প্রসারণ, যেখানে আমরা কোনো একটা তাপ উৎস বা তাপের সোর্স বা হট রিজার্ভারের উপরে এই পিস্টনটাকে বসাই, পিস্টন মানে হচ্ছে এই সিলিন্ডারটাকে বসাই। তো এখন দেখো তো আমাদের এখানে সমষ্ণতাপীয় প্রসারণের জন্য যে কৃতকাজ সেটা কিভাবে বের করতে পারি। তোমরা জানো যখন আমরা এরকম একটা পিভি ডায়াগ্রাম আঁকি, তখন ওই ডায়াগ্রামে থাকা কোনো একটা নির্দিষ্ট প্রসেসের আন্ডারে যে পরিমাণ এরিয়া বা ক্ষেত্রফলটা কাজ করে, সেই পরিমাণ এরিয়া বা ক্ষেত্রফলটাই হচ্ছে কি ওই প্রক্রিয়াতে কৃতকাজ হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এখানে ডব্লিউ বা কৃতকাজ বের করতে চাই, এই কৃতকাজটা কিসের কৃতকাজ, অবশ্যই এ থেকে শুরু করে বি যে প্রসেসটা হয়েছে এই প্রসেস বা প্রক্রিয়ার কৃতকাজ। তো এখন এই কৃতকাজটা কীভাবে বের করতে পারো, তোমরা সমষ্ণতাপীয় প্রসারণের জন্য কৃতকাজটা বের করতে পারো এবি এই গ্রাফের আন্ডারে যে এরিয়া বা ক্ষেত্রফল থাকবে সেটা বের করে। তাহলে দেখো তো এখানে এরিয়া বা ক্ষেত্রফল কতটুকু হয়, আমি এখানে এই বিন্দু থেকে দাগ টেনে দিচ্ছি। দেখো আমি এই বিন্দু থেকে যদি একটা দাগ টানি তাহলে সেটা V1কে ছেদ করবে, আর বি বিন্দু থেকে যদি আমি একটা দাগ টানি সেটা অবশ্যই V2কে ছেদ করবে। ধরো V2 হচ্ছে আমাদের এখানে, তার মানে এখানে আমরা একটা বিশাল এরিয়া পাচ্ছি বা ক্ষেত্রফল পাচ্ছি, তাই না। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতটুকু অংশ হচ্ছে কি আমাদের এখানে এরিয়া বা ক্ষেত্রফল। এবং তুমি যদি এই এরিয়া বা ক্ষেত্রফলের মানটা বের করতে পারো, সেটা হবে কি আমাদের এখানে কৃতকাজ। তাহলে আমাদের এখানে কৃতকাজ বা ডব্লিউ অফ এবি হবে কি আমাদের এই টোটাল এরিয়া বা ক্ষেত্রফলটা। তো এখন এরিয়া বা ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে একটা ইন্টিগ্রেশনের কাজ করতে হবে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের এ থেকে শুরু করে বি পর্যন্ত আয়তনও পরিবর্তন হচ্ছে, চাপও পরিবর্তন হচ্ছে। বাট তুমি কৃতকাজের একটা সম্পর্ক জানো, কৃতকাজের সম্পর্কটা হচ্ছে কি পি ইন্টু ডিভি, যেটা তোমরা অলরেডি পড়েছো। তার মানে আমরা এখানে ডব্লিউ এবি বের করছি, আমরা এটাকে পি ইন্টু ডিভি লিখতে পারি। তার মানে এখানে চাপ কি কনস্ট্যান্ট থাকতে হবে, ডিভি কি আমাদের এখানে পরিবর্তিত থাকতে হবে। তো এখন আমি দেখতে পাচ্ছি V1 থেকে শুরু করে V2 পর্যন্ত যেহেতু আয়তনে পরিবর্তন ঘটেছে, তার মানে আমরা এখানে টোটাল জিনিসটাকে ইন্টিগ্রেশন করে দেবো, কেননা এরিয়া বা ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। আর যেহেতু আমাদের এখানে এরিয়া বা ক্ষেত্রফলটা একটু অন্যরকম, এটা কিন্তু চতুর্ভুজ বা ত্রিভুজের মতো না, এটা হচ্ছে একটা কার্ভ শেপযুক্ত জিনিসের এরিয়া, সেজন্য আমরা এখানে ইন্টিগ্রেশন করব V1 থেকে শুরু করে V2 পর্যন্ত, যেখানে V1 হচ্ছে আমাদের আদি আয়তন, V2 হচ্ছে কি আমাদের এখানে শেষ আয়তন। তাহলে চলো এখন আমি মানগুলো বসিয়ে দিই। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু NRT, তাই না। এরকম একটা সূত্র জানি, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য কাজ করে। আর আমরা কিন্তু সত্যিকার অর্থেই আমাদের এখানে সিলিন্ডারের ভেতরে যে কার্যবাহী পদার্থটা ইউজ করেছি সেটা কিন্তু একটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তো আদর্শ গ্যাসের জন্য আমরা এই সূত্র যদি ইউজ করি তাহলে অবশ্যই পি এর মান কী হবে, NRT ডিভাইডেড বাই ভি হবে। তাহলে চলো সেই জিনিসটা আমি এখানে বসিয়ে দিই। তো আমাদের এখানে হবে V1 থেকে শুরু করে V2, পি এর মানটা হবে কি অবশ্যই NRT ডিভাইড বাই হবে কি আমাদের এখানে ভি হবে, তারপর ওর সাথে আমি পিভি গুণ করে দেব।
তো না পিবি না, এটা হচ্ছে আমাদের ডিবি হবে। তো এই হচ্ছে আমাদের কৃতকাজ। তো এখন আমরা একটা কাজ করতে পারি, একটা কনসেপ্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তো তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধ্রুবক বা কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসি। দ্যাট মিনস এন আর টি এগুলোকে বাইরে নিয়ে আসি। আবার দেখো আমাদের এখানে যে পরিমাণ তাপমাত্রা কাজ করছে সেটা কিন্তু T1 পরিমাণ তাপমাত্রা। তার মানে আমাদের এখানে টি এর বদলে বসবে কি T1, এখানেও কি T1 বসবে। তাহলে ভেতরে থাকবে কি আমাদের V2 না, V2 না, এটা হচ্ছে V1 থেকে শুরু করে V2 হবে। আর এখানে থাকবে হচ্ছে ডিভি ডিভাইড বাই ভি। এখন এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এখানে যেটা পাবে সেটা হচ্ছে অনেকটা এরকম জিনিস পাবে যে এন আর T1 এতটুকু পাবে। তারপর 1/v-কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে লন ভি, আর লন ভিকে তুমি যদি মডিফাই করো তাহলে আমি এখানে পাবো লন V2 মাইনাস হচ্ছে লন V1। দ্যাট মিনস ইন্টিগ্রেশন করলে আমরা এরকম একটা মান পাবো। তো আলটিমেটলি আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এন আর T1 এটা যা আছে তাই থাকবে, তারপর লন বসাবো, বিয়োগ থাকলে কি হয়ে যায়, লনের ভেতরে সেটা ভাগ হয়ে যায়। দ্যাট মিনস V2 ডিভাইড বাই V1 আমাদের এই জায়গাটাতে বসবে। তো আলটিমেটলি আমি এখন যেটা পেয়েছি সেটা আসলে ডব্লিউ অফ এবি, বা বলা যায় সমষ্ণতাপীয় প্রসারণে কৃত কাজের পরিমাণ। তাহলে এই কাজটা আমাদের এখানে কাজ করবে এতটুকু এরিয়ার মধ্যে। তারপর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানো, তাই না? তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কিন্তু এখানে একটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আমাদের তাপের যে পরিমাণটা আছে, দ্যাট মিনস কিউ ইন, যে তাপটা আমাদের ভেতরে ঢুকেছে, তো এই তাপের যে পরিমাণ সেটার কিছু অংশ হবে কি আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, দ্যাট মিনস ডেল ইউ নিয়ে কাজ করবে সেটা, এবং কিছু অংশ আমাদের এখানে কৃত কাজ করবে, দ্যাট মিনস ডব্লিউ অফ এবি পরিমাণ কাজ করবে। তো এখন দেখো তো, আমি বলেছিলাম যে আমাদের এখানে সমষ্ণতাপীয় প্রক্রিয়াতে তাপমাত্রা বা টিটা কি কনস্ট্যান্ট থাকে। এখন তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি থাকবে, শূন্য থাকবে। কিভাবে? তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে ডেলটি আমি একটু ভিন্ন কালারে লিখি। দেখো আমাদের এই প্রক্রিয়াতে তাপমাত্রা ধ্রুবক, দ্যাট মিনস ডেলটির মান কি শূন্য, কেননা ডেলটি কি নির্দেশ করে, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। আর এখানে আমাদের শেষ তাপমাত্রাও T1, আদি তাপমাত্রাটাও কি T1। তাই যদি হয় তাহলে আমাদের ডেলটি মানে হচ্ছে কি শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, যেটা হচ্ছে আমাদের 0 কেলভিন হিসেবে কাজ করবে। আবার আমরা মেয়ারের প্রকল্প জানি, মেয়ারের প্রকল্প অনুসারে আমরা জানি যে কোনো একটা সিস্টেমের মধ্যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা, সেটা আসলে তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা, সেটাও কি হবে, অবশ্যই শূন্য হবে। যেহেতু আমাদের তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে শূন্য, তাই আমাদের এই সমষ্ণতাপীয় প্রসারণে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটাও হবে কি শূন্য হবে। তার মানে আমাদের এখানে ডেল ইউ যেটা, তার মানটা কি হয়ে যাচ্ছে, টোটালি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ডেল ইউ যদি সরাসরি শূন্য হয়ে যায় তাহলে আমরা যে পরিমাণ তাপ এই সিস্টেমের ভিতরে অ্যাপ্লাই করেছি সেই পরিমাণ তাপটা কি হবে, অবশ্যই ডব্লিউ অফ এবি সমান হবে। আবার তুমি এখানে দেখতে পাচ্ছ ডব্লিউ অফ এবি যেটা আমি এখন বের করেছি, তার মান কি ছিল, এন ইন্টু আর ইন্টু T1 ছিল, এবং তারপরে ছিল লন, তারপরে ছিল হচ্ছে V2 ডিভাইড বাই V1। তার মানে আমরা যে পরিমাণ তাপ অ্যাপ্লাই করেছি হট রিজার্ভার থেকে বা তাপের উৎস থেকে, সেই পরিমাণ তাপের মান হচ্ছে কি এন আর T1 লন V2 ডিভাইড বাই V1। তার মানে আমরা এখান থেকে এই সমীকরণটাও দেখে রাখতে পারি। তাহলে আমাদের এখানে আলটিমেটলি দুটো সমীকরণ কাজ করছে। একটা হচ্ছে সমষ্ণতাপীয় প্রসারণে যে পরিমাণ কাজ হচ্ছে সে কাজের পরিমাণটা হচ্ছে এটা, এবং সমষ্ণতাপীয় প্রসারণে আমি যে পরিমাণ তাপ অ্যাপ্লাই করছি সে তাপের পরিমাণটা হচ্ছে কি এটা। তো এখন দেখো তো আমাদের এই লাইনটা আসলে কি মিন করে, এই লাইনটা আমাদের মিন করে আমরা যে পরিমাণ তাপ উৎস থেকে আমাদের এই সিস্টেমে অ্যাপ্লাই করেছি সেই তাপের সম্পূর্ণ অংশটাই কিন্তু কৃতকাজে কনভার্ট হয়ে গেছে। তার মানে আমাদের এখানে কার্নেল ইঞ্জিনের প্রথম যে ধাপ, সে ধাপে কী করছে, আমাদের অ্যাপ্লাই করা তাপের সম্পূর্ণ অংশটা বা 100% অংশটা আমাদের কৃতকাজে মানে কনভার্ট হয়ে গেছে। কোনো জিনিস বা কোনো তাপ এখানে অভ্যন্তরীণ শক্তিতে মানে খরচ হয়নি। তাহলে আমরা এখানে লিখতে পারি সমষ্ণতাপীয় প্রসারণের জন্য একটা শর্ত লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যে পরিমাণ তাপ ইনপুট হিসেবে দিয়েছি তার 100% আমাদের এখানে ওয়ার্ক ডান হিসেবে কনভার্ট হয়েছে। ওয়ার্ক ডান মানে হচ্ছে কি কৃতকাজ। তাহলে আমরা এটা এখানে ভালোভাবে লিখে রাখলাম যে আমাদের অ্যাপ্লাই করা তাপের 100% পুরোপুরি কৃতকাজে কনভার্ট হয়েছে। কোনো প্রকার কোনো তাপ এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়নি বা অভ্যন্তরীণ শক্তির মানে বাড়ায়ও দেয়নি এবং কমায়ও দেয়নি। এবার আমরা তারপরে যে প্রসেসটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এখন আমরা কি করব, দেখো আমরা আগের ধাপে যেটা করেছি সেটা হচ্ছে একটা তাপ উৎসের উপর সিলিন্ডারটাকে রেখেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই সিলিন্ডারটাকে উঠিয়ে একটা ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে রাখবো, বা বলা যায় তাপ অন্তরক আসনের উপর রাখবো। তখন কি ঘটনা ঘটবে দেখো, আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি কিন্তু সিলিন্ডারের ভিতরে আমাদের তাপমাত্রা ছিল কি T1, তাই না? এবং আমাদের ইনসুলেটিং স্ট্যান্ড যেটা, ওর মধ্যে কিন্তু কোনো তাপমাত্রা থাকে না বা তাপও থাকে না। তার মানে এটা আমাদের কোনো তাপ উৎস হিসেবেও কাজ করে না, অথবা তাপ গ্রাহক বা সিঙ্ক হিসেবেও কিন্তু এটা কাজ করে না।
তো যেহেতু আমাদের এখানে সিলিন্ডারটার ভেতরে অলরেডি T1 পরিমাণ তাপমাত্রা আছে, তার মানে এই তাপমাত্রাটা কিন্তু এখন কোনো দিকে যেতে পারবে না। কেন? কারণ এখানে এ থেকে শুরু করে বি যে দেয়ালটা এটা হচ্ছে ইনসুলেটর বা কুপরিবাহী, সি থেকে শুরু করে ডি যে দেয়ালটা এটাও কি ইনসুলেটর বা কুপরিবাহী, আবার সিলিন্ডারের মধ্যে যে পিস্টনটা আছে দ্যাট মিনস এই পিস্টনটা এটাও কি কুপরিবাহী। এবং ফাইনালি আমরা এটাকে এমন একটা স্ট্যান্ড বা আসনের উপর বসিয়েছি যেখানে এই আসনটা ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কোনো প্রকার কোনো তাপ সাপ্লাই করতে পারে না। তার মানে আমাদের এখানে টোটাল সিলিন্ডারটা একটা বদ্ধ অবস্থায় আছে বা ক্লোজড সিস্টেম অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে সিলিন্ডারটা এখন টোটালি ক্লোজড সিস্টেম অবস্থায় আছে। কিন্তু আমাদের সিলিন্ডারের ভেতরে অলরেডি তাপমাত্রা অনেক বেশি, দ্যাট মিনস T1 পরিমাণ তাপমাত্রা, এবং এই তাপমাত্রাটাকে তো কমাতে হবে, তাই না? আমরা জানি যে কোনো একটা পদার্থের মধ্যে যদি বেশি পরিমাণ তাপমাত্রা থাকে তখন সে তাপমাত্রাটা আস্তে আস্তে কমে যায়। এখন এই তাপমাত্রাটা যদি আমাদের কমাতে হয় তাহলে কি করতে হবে? অবশ্যই ওই তাপমাত্রাটা কিছু পরিমাণ কাজ করবে। তাহলে কি পরিমাণ কাজ করতে পারে? সে এতটা কাজ করবে যে কাজের জন্য আমাদের পিস্টনটাকে সে আরও বেশি পরিমাণ হুট করে উপরে উঠিয়ে দেবে। তার মানে ভেতরে যেহেতু অনেক বেশি পরিমাণ গরম, আমি একটু লিখে রাখি, আমাদের এখন ভিতরে কিন্তু অনেক বেশি পরিমাণ হট অবস্থায় আছে। তো এই গরম অবস্থায় থাকার জন্য আমাদের এই সিলিন্ডারটাকে সে আরও বেশি পরিমাণ ধাক্কা দিবে। ধাক্কা দিলে হবে কি, আমাদের এই সিলিন্ডারের ভেতরে থাকে পিস্টনটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে যাবে, ধরো এই পর্যন্ত সে এখন উঠে যাবে। তার মানে সমষ্ণতাপীয় প্রসারণে সিলিন্ডারটা এতটুকু পর্যন্ত মানে কি বলবো সম্প্রসারিত হয়েছে, এবং আমরা দেখেছিলাম এতটুকু পর্যন্ত আয়তনটা ছিল হচ্ছে V2। এখন আমাদের সিলিন্ডারটা যেহেতু পুরোপুরি বদ্ধ অবস্থা আছে তাই এটা হুট করে আমাদের বেশি পরিমাণ আয়তন বাড়িয়ে ফেলবে। দ্যাট মিনস পিস্টনটাকে সে এখন জোরে ধাক্কা দেবে যেহেতু তার তাপ বের হওয়ার কোনো পথ নেই। তার মানে আমরা একদম শুরুতে দেখেছিলাম আমাদের সিলিন্ডারটার ভেতরে যে আয়তনটা সেটা ছিল V1, এবং পরবর্তীতে আমি সমষ্ণতাপীয় প্রসারণে তার আয়তনটা V2 করেছি, আর এখন রুদ্ধতাপীয় প্রসারণে সে হঠাৎ করে এতটুকু পরিমাণ তার আয়তন বাড়িয়ে ফেলবে। তার মানে এই যে ঘটনাটা এটা কিন্তু সাডেন বা হঠাৎ ঘটনা। আর আমরা এখানে V1 থেকে শুরু করে মানে V2 পর্যন্ত যে ঘটনাটা দেখেছিলাম সেটা কিন্তু খুব স্লো একটা ঘটনা ছিল। তার মানে V1 থেকে শুরু করে V2 যে আয়তনটা বেড়েছে এটা আসলে সমষ্ণতাপীয় প্রসারণের জন্য হয়েছে, এবং V2 থেকে শুরু করে V3 পর্যন্ত যে আয়তনটা এখন বেড়েছে এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণের জন্য হয়েছে। তো যেহেতু আমাদের এখানে তাপশক্তিটা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হয়ে আমাদের পিস্টনটাকে উপরে উঠিয়ে ফেলেছে, তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে তাপমাত্রাটাকে অবশ্যই কমতে শুরু করবে। তাহলে একদম শুরুতে আমাদের এই পদ্ধতিতে তাপ ছিল মানে তাপমাত্রা ছিল হচ্ছে T1, পরবর্তীতে এই তাপমাত্রাটা এখন কমে যাবে, সেটা হয়ে যাবে T2। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে T2 যেটা সেটা অবশ্যই কম হবে T1 এর সাপেক্ষে। তাই রুদ্ধতাপীয় প্রসারণে যেটা ঘটে সেটা হচ্ছে তাপমাত্রাটা আর সেম থাকতে পারে না, কেননা আমাদের ভেতরে যে তাপশক্তিটা ঢুকেছিল দ্যাট মিনস আমাদের ভেতরে কি ঢুকেছিল তোমাদের মনে আছে? আমাদের ভেতরে QN ঢুকেছিল, তাই না? QN পরিমাণ তাপটা এখন টোটালি অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হবে, এবং ওই অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে কিন্তু আমাদের পিস্টনটা এখন V2 থেকে V3 পরিমাণ আয়তনে উন্নীত হবে, বা বলা যায় V2 থেকে V3 পরিমাণ আয়তন বাড়িয়ে ফেলবে। তো এখন এই পদ্ধতিতে আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে এই যে এখানে তাপমাত্রাটা T2 পরিমাণ কমে গেল, এই কমে যাওয়ার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এটা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রাটা থাকে আমাদের সিঙ্ক বা তাপগ্রাহকে। তার মানে এখানে T2 এর যে মানটা সে মানটা অবশ্যই আমাদের সিঙ্ক অথবা তাপগ্রাহকের সমান হতে হবে, তা না হলে কিন্তু এই প্রক্রিয়াটা চলবে না। তার মানে রুদ্ধতাপীয় প্রসারণটা ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ পর্যন্ত না আমাদের T1 এর তাপমাত্রাটা সিঙ্কের তাপমাত্রার সমান হয়, দ্যাট মিনস T2 এর তাপমাত্রার সমান হয়। তাহলে আমি বলতে পারি T1 এ তাপমাত্রাটা অনেক বেশি পরিমাণ তাপমাত্রা, আর এখানে T2 যেটা এটা হচ্ছে অনেক কম পরিমাণ তাপমাত্রা। তাহলে আমরা একটু এখানে লিখে দিই, T1টা ছিল আমাদের উৎস বা সোর্সের তাপমাত্রা, এবং যেটা ছিল কি অনেক বেশি পরিমাণে, এটাকে আমি উপরের দিকে তীর দিয়ে দেখাচ্ছি, অনেক হাই লেভেলের ছিল, এবং অনেক সময় পর যখন রুদ্ধতাপীয় প্রসারণ হবে তখন আমাদের সেটার তাপমাত্রা T2 হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে বেশি সময় লাগবে না, আমি যদিও অনেক সময় বলেছি আসলে খুব দ্রুতই হবে, কেননা রুদ্ধতাপীয় প্রসারণ কি খুব স্পিডি একটা প্রসেস বা খুব সাডেন একটা প্রসেস। তার মানে খুব দ্রুত আমাদের এখানে তাপমাত্রাটা হারিয়ে ফেলবে। তার মানে এখানে T2 এর যে তাপমাত্রা এটা অবশ্যই সিঙ্ক বা তাপগ্রাহকের সমান হতে হবে, এবং সেক্ষেত্রে সিঙ্ক বা তাপগ্রাহকের তাপমাত্রা কিন্তু অনেক কম থাকে, এই জন্য আমরা এটা নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। তো এখন দেখো তো আমাদের যেহেতু আয়তন এখানে বেড়ে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি না আমাদের একদম শুরুতে আয়তন ছিল কি এখানে V2 ছিল, তারপরে আয়তনটা কিন্তু বেড়ে গেছে V3 পরিমাণে। তার মানে আমাদের এখানে চাপেরও পরিবর্তন হবে, যেখানে আমি বলতে পারি V3 অবশ্যই কার চেয়ে বেশি, V2 এর চেয়ে বেশি। এবং চাপের যদি কথা বলি, প্রথমে আমাদের চাপ ছিল কি P2, যেটা তুমি দেখেছো অলরেডি আগের স্লাইডে, এবং এখন এখানে চাপ কিন্তু আরও কমে যাবে, কমে গিয়ে সেটা P3 হয়ে যাবে। তার মানে আমাদের V2 থেকে V3 তে আয়তন বেড়ে যায়, বাট
P2 থেকে P3 তে আমাদের কিন্তু চাপটা কমে যায়। তার মানে P3 এর মানটা অবশ্যই P2 হচ্ছে ছোট হবে। কেন এখানে চাপ কমবে? কারণ তোমরা জানো এখানেও কিন্তু বয়লের সূত্র কাজ করবে। দ্যাট মিন্স বয়লের সূত্রের একটা নির্দিষ্ট রূপ আছে, ওই রূপ অনুসারে আমরা জানি যে আয়তন যদি বাড়ে চাপ কমে, এবং আয়তন যদি কমে তাহলে চাপ বাড়ে। তো যেহেতু এখানে আমাদের আয়তনটা বেড়ে গেছে, তার মানে কি চাপ কমে যাবে। এখন এই টোটাল প্রসেসটা আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাই। দেখো আমরা আবারও এখানে পিভি গ্রাফ নিয়ে এসেছি। তো খেয়াল করে দেখো, আমাদের পি হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকবে, ভি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকবে। না উল্টো বলেছি, পি বা চাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে আর ভিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকবে। তো আমরা প্রথম যে প্রসেসটা দেখাচ্ছি, সে প্রথম প্রসেসটা হচ্ছে এটা, যেটা তুমি অলরেডি দেখেছ, যেটা ছিল আমাদের সমষ্ণতাপীয় প্রসারণ। তাহলে সমষ্ণতাপীয় প্রসারণ অনুসারে আমাদের এটা ছিল কি এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, তাই না? জাস্ট আগের গ্রাফটার মতো। তো এখানে আমরা কী দেখতাম? আমরা এখানে দেখতাম চাপ P1, আয়তন হচ্ছে V1 এবং তাপমাত্রা হচ্ছে T1। আর আমরা এখানে কি পেয়েছি? বি বিন্দুতে আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে চাপ P2, আয়তন হচ্ছে V2, আর এখানে তাপমাত্রা হচ্ছে আমরা T1 পেয়েছিলাম। বাট এখন আমি যদি রুদ্ধতাপীয় প্রসারণের কথা বলি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের আয়তনটা V2 থেকে শুরু করে V3 হয়েছে, হঠাৎ করে হয়েছে, এবং এই হঠাৎ করে আয়তনটা বেড়ে যাওয়াতে চাপও কি কমে গেছে। একই সাথে আমাদের এখানে তাপমাত্রাটাও কি কমে গেছে। কেন তাপমাত্রা কমে গেছে? কারণ আমাদের এখানে ভিতরে যে কিউইন পরিমাণ তাপ ছিল সেটা অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হয়েছে, আর অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হয়ে পিস্টনটাকে সে উপরে উঠিয়ে দিয়েছে। যেহেতু আমাদের এখানে আর কোনো তাপের উৎস নেই, তার মানে ভেতরে থাকা কিউইনের পরিমাণও কি কমে যাবে। তাহলে আমি এটা একটু ছোট্ট করে লিখে ফেলি। আমাদের ভেতরে থাকা যে কিউইন পরিমাণ তাপ ঢুকেছিল, এটাও কি হবে? এখন কমে যাবে বা হ্রাস করবে। এবং কিউইন কমে যাওয়ার জন্য আমাদের তাপমাত্রাটা যেটা ছিল T2, সেটাও কি কমে যাবে। তাহলে দেখো, আমাদের এখন রুদ্ধতাপীয় প্রসারণ শেষে যে অবস্থাটা দাঁড়াবে সেটা হচ্ছে অনেকটা এরকম একটা অবস্থা। দ্যাট মিনস আমাদের এখন তাপগতীয় প্রক্রিয়াটা সি বিন্দুতে গিয়ে ঠেকবে। তাহলে সি বিন্দুতে দেখো আমাদের প্রেশার বা চাপ যেটা, সেটা পরিবর্তন হয়ে যাবে। কত হবে? সেটা P3 হয়ে যাবে। আমাদের আয়তন যেটা ছিল সেটা কি হয়ে যাবে? অবশ্যই সেটাও কি একটু বেড়ে যাবে। দ্যাট মিনস আয়তনটা V3 হয়ে যাবে, এবং একই সাথে আমাদের যে তাপমাত্রা ছিল সেটা কমে যাবে, কমে গিয়ে এখানে T2 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এ থেকে শুরু করে বি যেটা, সেটা আসলে সমষ্ণতাপীয় প্রসারণকে নির্দেশ করে। বি থেকে শুরু করে সি যেটা, সেটা আসলে রুদ্ধতাপীয় প্রসারণকে প্রকাশ করে। এখন আমরা কৃতকাজ দেখব। দ্যাট মিন্স বি থেকে শুরু করে সিতে যখন আমরা গেলাম, এক্ষেত্রে আমাদের গ্যাস কর্তৃক যে কৃতকাজটা হয়েছে, দ্যাট মিন্স আমরা তো ভেতরে কী ইউজ করেছি? আমরা ভেতরে কিন্তু একটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস ইউজ করেছি, তাই না? তো এই আদর্শ গ্যাসের গ্যাস কর্তৃক যে কৃতকাজ, সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো আমরা কৃতকাজটা যদি বের করি, সেটাকে তুমি কি লিখবে? অবশ্যই সেটাকে তুমি লিখবে ডব্লিউ অফ বি থেকে শুরু করে সি। তাহলে কৃতকাজের যে মানটা, সেটা আমরা এখানে বসিয়ে দিই। আমরা সূত্র জানি। সূত্র কী ছিল? সূত্র ছিল আমাদের পি ইন্টু ডিভি। বাট যেহেতু আমাদের এখানে আয়তনটা পরিবর্তন হয়েছে V2 থেকে V3-তে, তার মানে আমরা করব কি, এতটুকু অংশের জন্য যে গ্রাফটা কাজ করছে, সেই গ্রাফের ক্ষেত্রফলটা ইউজ করব। দ্যাট মিন্স আমরা কৃতকাজটা বের করি গ্রাফটাকে ইউজ করে। আমি একটু গ্রাফটা দেখাচ্ছি তোমাদেরকে। কোন কালিতে দেখাবো? এই কালিতে দেখাই। তুমি যদি বি বিন্দু থেকে এখানে একটা এরকম লাইন টানতে থাকো, তাহলে মোটামুটিভাবে তুমি এরকম একটা অংশ পাবে। দ্যাট মিন্স বি বিন্দুটা আসলে অনেকটা এরকম একটা জায়গায় হবে। আমি একটু ঠিক করে দেখছি, এরকম একটা জায়গায় হবে। তার মানে এখান থেকে আমি যদি একটা লাইন টানি, তাহলে আমাদের এই লাইনটা কোথায় কাজ করবে? অবশ্যই ভলিউম বা আয়তনের অক্ষতায় কাজ করবে। আর সি বিন্দু থেকে যদি আমি একটা লাইন টানি, এটাও কি এখানে কাজ করবে। তার মানে আমরা এখানে একটা ছোট্ট গ্রাফ পাচ্ছি। ধরো বি বিন্দুর জন্য আমাদের ভলিউম বা আয়তন হচ্ছে কত ছিল? V2 ছিল। আর সি বিন্দুর জন্য আমাদের ভলিউম বা আয়তনটা ছিল কি? V3, তাই না? এটা ছিল। তাহলে আমি এখানে যে ছোট্ট এরিয়া পাচ্ছি বা ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো এই ক্ষেত্রফলটা কী হিসেবে কাজ করে? রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকাজ হিসেবে সেটা এখন কাজ করবে। তাহলে আমরা করব কি, আমরা এখন এই ক্ষেত্রফলটা বের করব, যেটা আমাকে রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকাজকে নির্দেশ করবে। তাহলে চলো এই ক্ষেত্রফলটা বের করি, এবং দেখতে পাচ্ছি এই ক্ষেত্রফলটা কিন্তু কোনো স্বাভাবিক ত্রিভুজ বা চতুর্ভুজ না। দ্যাট মিন্স কোনো স্বাভাবিক পলিগন বা বহুভুজ না। তো বহুভুজ যেহেতু না, তার মানে আমরা এখানে অবশ্যই ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করব। তাহলে আমাদের আয়তনটা শুরু হচ্ছে কোথা থেকে? V2 থেকে, এবং শেষ হচ্ছে আমাদের V3-তে। তাই যদি হয়, তাহলে চলো আমরা পরের লাইনটা লিখে ফেলি। আমাদের এখানে পরের লাইনটা কী হবে? অনেকটা এরকম হবে। দেখো, V2 থেকে শুরু করে V3 হচ্ছে আমাদের এখানে রেঞ্জ। পি এর যে মানটা, সেটা কিন্তু ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কেননা তুমি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য একটা সূত্র জানো, সেটা হচ্ছে P/P⁴ ইজ ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট বা কে বা ধ্রুবক। তো এরপরের লাইন আমি কিন্তু এভাবে লিখতে পারি যে, আমি যদি এখান থেকে শুধুমাত্র পি এর মানটা বের করতে চাই, সেটা হবে K ইন্টু V⁻⁻, তাই না? এরকম একটা জিনিস আমাদের হবে। তাহলে পি এর মানটা আমি এখানে বসিয়ে দিই। তা আমরা এখানে পাবো হচ্ছে K, তারপর পাবো V ইনভার্স গামা, তারপর পাবো হচ্ছে এখানে ডিবি।
তারপরে আমরা এটাকে সলভ করি। আচ্ছা আমি একটু অন্য কালারে সলভ করি। দেখো, তো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করতে চাই, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কনস্ট্যান্ট আছে একটা জিনিস, সেটা হচ্ছে কে। তার মানে কে হচ্ছে কি ধ্রুবক। তাহলে আমরা কাকে ইন্টিগ্রেশন করব? আমরা ইন্টিগ্রেশন করব V2 থেকে শুরু করে V3। আমরা ইন্টিগ্রেশন করব শুধুমাত্র ভি ইনভার্স গামা ইন্টু ডিভি এটাকে। তাহলে ভি ইনভার্স গামা আসলে কিসের সূত্র পড়ে? আমাদের এটা একটা নির্দিষ্ট সূত্র পড়ে ইন্টিগ্রেশনের জন্য। তাহলে সূত্র অনুসারে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি কে ইন্টু, আমি এটাকে থার্ড ব্র্যাকেটে দেখি, তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, আর নিচে থাকবে কি মাইনাস গামা প্লাস 1, যেটা আমাদের ইন্টিগ্রেশনের সূত্র। এবং এখানে উর্ধ্ব এবং নিম্নসীমা থাকবে। উর্ধ্বসীমা হচ্ছে আমাদের এখানে V3, নিম্নসীমা হচ্ছে কি এখানে V2। তাহলে এতটুকু কন্ডিশন আমাদের এখানে থাকলো। এখন এটা যদি আমি সলভ করি, আমি এখানে এইভাবে লিখতে পারি এটাকে, যে কীভাবে লিখতে পারি, আমরা এখানে কে ডিভাইড বাই 1 মাইনাস গামা নিতে পারি, তাই না? তো 1 মাইনাস গামা নিচে নিতে পারি, কেননা গামা এবং 1 এদেরকে যদি কম্বিনেশন করি তাহলে সেটা হবে কি 1 মাইনাস গামা। ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, এবং আমরা চাইলে এটাকে ওইভাবে লিখতে পারি 1 মাইনাস গামা হিসেবে লিখতে পারি, এবং উপরে থাকবে হচ্ছে V3, নিচে থাকবে কি V2। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, তুমি এখানে পাবে কে ডিভাইড বাই 1 মাইনাস গামা, আর এখানে তুমি পাবে হচ্ছে V3, প্রথম হচ্ছে V3 হবে, তাহলে V3 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তো এই জিনিসটা আমাদের এখানে কাজ করবে। তো খুবই ছোট একটা প্রসেস, এতটা বড় না। আমরা এখন এটাকে মডিফাই করব, দেখো কি হয়। আমি এখানে দেখতে পাচ্ছি V3 টু দি পাওয়ার 1, এবং এখানে আমাদের কেও কিন্তু যুক্ত থাকবে, তাই না? তো তাই যদি হয় আমি একটা কাজ করি, কেটাকে ভেতরে নিয়ে যাই। তাহলে পরের লাইনে আমি এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা পরের স্লাইডে এটার পরের লাইনটা লিখি। তো তাই যদি হয় তাহলে আমাদের এখানে পরের স্লাইডে আমি দেখতে পাচ্ছি কি থাকবে। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে কৃতকাজ বা W অফ BCর মান কিন্তু এতটুকু পর্যন্ত ছিল। তো আমি এটা আবার লিখছি, W অফ B থেকে শুরু করে C, এটা মান ছিল হচ্ছে আমাদের উপরে কি ছিল, কে ছিল, তাই না? তো আমি এখানে উপরে কেটাকে ভেতরে নিয়ে যাব, দ্যাট মিনস এখানে থাকবে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা, এবং ভেতরে যদি আমি কে নিয়ে যাই তাহলে আমরা এখানে পাবো কে ইন্টু V3, তারপর টু দি পাওয়ার 1 মাইনাস গামা, তাই না? তাই তো পাবো 1 মাইনাস গামা। আর এখানে থাকবে কি মাইনাস কে ইন্টু V2, এবং V2-র উপর আমাদের এখানে থাকছে 1 মাইনাস গামা পাওয়ার হিসেবে। তো এতটুকু অংশ হচ্ছে আমাদের এখানে থাকছে। দেখো আগের স্লাইডের সাথে আমাদের এই স্লাইডের মান একদমই মিলে গেছে। তাহলে কে ইন্টু V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা এখানে কাজ করবে। এখন দেখো তো আমাদের কে এর মানটা কী ছিল, আমরা আগের স্লাইডে দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করি তাহলে এখানে কিন্তু আমরা কে এর মানটা পাবো। তো দেখো আমরা এই সমীকরণটাকে আরেকটু এক্সটেন্ড করি। তুমি এখানে পাচ্ছ কে এর মানটা কি? আচ্ছা এটা তো অলরেডি দেওয়াই আছে। কে এর মানটা হচ্ছে আমাদের PV টু দি পাওয়ার গামা। তাহলে এই কে এর মানটা আমি এখন এখানে বসিয়ে দিই। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা ইন্টু কে। কে এর মানটা হচ্ছে কি PV টু দি পাওয়ার গামা ইন্টু B3 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। আর এখানে মাইনাস দেবো, কে এর মানটা আবারও বসাবো PV টু দি পাওয়ার গামা ইন্টু B3 না B2 ইন্টু 1 মাইনাস গামা, এই অংশটুকুকে। তাই যদি হয় তাহলে তারপরে লাইনটা যেটা হবে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা, এটা যা আছে তাই থাকবে। আর এখানে যদি এটাকে ভাঙাই দ্যাট মিনস P ইন্টু V2 টু দি পাওয়ার গামা থাকবে একটা, আর এখানে থাকবে ইন্টু B3। দ্যাট মিনস দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে PV টু দি পাওয়ার গামা দিয়েছি, বাট আমাদের এখানে যেহেতু B3 কাজ করে তার মানে আমি এখানে চাইলে P ইন্টু B3 দিতে পারি। বাট এখানে B3 যদি আমি দিই তাহলে অবশ্যই আমাকে এখানে P3 দিতে হবে, কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আগের স্লাইডে যেখানে আমাদের B3 কাজ করছে সেখানে কিন্তু চাপ P3 কাজ করছে। একই সাথে দেখো আমরা এখানে কিন্তু শুধুমাত্র PV টু দি পাওয়ার গামা দিয়েছি, তার মানে এখানে যেহেতু V2 আছে আমরা এখানে V2 দিয়ে দিব। আবার যখন আমাদের V2 পরিমাণ আয়তন কাজ করে তখন কিন্তু আমাদের চাপের পরিমাণও কী হয়, P2 হয়। তার মানে আমরা এখানে কী দিয়ে দিব, P2 দিয়ে দিব। তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি P2, এখানে P2 না, আমরা এখানে লিখতে পারি P3, এখানে আমরা লিখতে পারি হচ্ছে B3 টু দি পাওয়ার গামা। আর এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি পাবো B3 ইন্টু B3 টু দি পাওয়ার মাইনাস গামা, মানে একদম যদি আমি সূচকের সূত্র অনুসারে এটাকে ভেঙে ফেলি তাহলে এটা পাবো। তারপর আমি পরের অংশটাকেও ভেঙে ফেলি, আমি এখানে পাবো P2, তারপর পাবো হচ্ছে V2 টু দি পাওয়ার গামা, আর এখানে পাবো হচ্ছে শুধু V2 টু দি পাওয়ার 1 মানে V2, এবং এখানে পাবো V2 টু দি পাওয়ার মাইনাস গামা, এই অংশটুকুকে আমরা পাবো। এখন দেখো তো আমাদের এখানে দুটো জিনিস কি কাটাকাটি যায় না, একটা হচ্ছে B3
টু দি পাওয়ার গামা এবং আরেকটা হচ্ছে V3 ইনভার্স গামা। কেননা এদেরকে কাটাকাটি যাওয়ার মেইন রিজনটা হচ্ছে কি, তুমি যদি ভি গামা এবং এটাকে যদি ভি টু দি পাওয়ার গামা এটাকে ভাগ করো তাহলে কি পাবে, 1 পাবে। আর এখানে ভি টু দি পাওয়ার গামা ভাগ করা মানে কি, আমরা এখানে ভি ইনভার্স গামা দ্বারা এটাকে গুণ করে দিয়েছি, তার মানে এর মানটাও কী হবে, অবশ্যই 1 হবে। তো ওই সূত্র অনুসারে বা সূচকের সূত্র অনুসারে আমরা বলতে পারি এই দুটোর মান আসলে 1 হয়ে যাবে, এই জন্য কেটে দিয়েছি। আবার এখানে ভি টু দি পাওয়ার গামা এবং ভি টু ইনভার্স গামা এটাও কি কাটা যায়, তাহলে আলটিমেটলি আমাদের এখানে যেটা থাকে সেটা হচ্ছে 1/1 মাইনাস গামা থাকে এখানে, আর এখানে থাকে হচ্ছে P3 ইন্টু V3 এটা থাকে, মাইনাস এখানে থাকে হচ্ছে P2 ইন্টু V2 থাকে। তাহলে এই ছোট্ট অংশটা কিন্তু আমাদের এখানে থাকে। এখন দেখো তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, 1/1 মাইনাস গামা, এবং এই জায়গাটাতে আমরা P3 ইন্টু V3 এটার জায়গায় এটা লিখতে পারি। তোমরা জানো PV ইজ ইকুয়াল টু nRT কাজ করে, যেখানে n হচ্ছে গ্যাসের মূল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং T হচ্ছে কি গ্যাসের তাপমাত্রা। তাই যদি হয় তাহলে P3 ইন্টু V3 এটাকে আমি লিখতে পারি n আর কি লিখতে পারি, অবশ্যই T লিখতে পারি। এখন T এর পরিচয়টা কি, তুমি দেখবে যেখানে P3 এবং V3 কাজ করে সেখানে তাপমাত্রাটা কি হয়। আমরা আগের স্লাইডে যাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছ P3 এবং V3 কাজ করছে সেখানে তাপমাত্রাটা কিন্তু T2 হয়। তার মানে আমাদের এখানে যে তাপমাত্রা T বসাবো সেটা হবে কি T2, মাইনাস এখানে থাকছে P2 ইন্টু V2। তার মানে P2 ইন্টু V2কে কীভাবে লিখতে পারি, nRT হিসেবে লিখতে পারি। তো তুমি দেখবে যখন এখানে P2 এবং V2 কাজ করে তখন আমাদের তাপমাত্রা কি কাজ করে, অবশ্যই T1 কাজ করে। তার মানে আমি দেখতে পাচ্ছি P2 এবং V2 যখন কাজ করবে তাপমাত্রা কি T1 কাজ করবে। তাই আমরা এই জায়গাটাতে যেটা লিখবো সেটা হচ্ছে T1 পরিমাণ তাপমাত্রাটা লিখবো। তো এইভাবে লিখে আমরা এটাকে করলাম। ফাইনালি এখান থেকে আমাদের দুটো জিনিস কমন যায়, একটা হচ্ছে এনও কমন যায়, একটা হচ্ছে আরও কমন যায়। তাহলে এন এবং আরকে যদি কমন নাও তাহলে আমাদের এখানে থাকছে এনও আর ডিভাইডেড বাই গামা, এবং এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র T2 মাইনাস এখানে থাকছে শুধুমাত্র T1। তাহলে দেখো তো এই টোটাল জিনিসটা আসলে কি নির্দেশ করে, এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের W অফ BC নির্দেশ করে, বা রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের পরিমাণ নির্দেশ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের সম্পর্ক, বা বলা যায় ফর্মুলা, বা বলা যায় মান। এখন এটা একই সাথে আরেকটা জিনিসকে নির্দেশ করে, সেটা হচ্ছে আমরা এখানে এই যে হলুদ কালারের একটা এরিয়া দেখতে পাচ্ছি না, বা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি না, এই ক্ষেত্রফলটাকে নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে তুমি এখানে কি করেছো, সিম্পলি ওই এরিয়া বা ক্ষেত্রফলটাকে বের করেছো। দেখো আমরা কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল নিয়ে কাজ করেছিলাম, দ্যাট মিনস আমরা এখানে যেটা বের করার চেষ্টা করেছিলাম ইন্টিগ্রেশন ইউজ করে সেটা কিন্তু ছিল আমাদের এখানে এরিয়া, এবং এরিয়া বা ক্ষেত্রফলটাই হচ্ছে কি আমাদের WBC বা কৃতকাজ। তার মানে বি থেকে শুরু করে সিতে আমি যখন যাব তখন যে কৃতকাজ হবে সেটাই হচ্ছে কি এই গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল। তো এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের মান, যেটা হচ্ছে এভাবে কাজ করে। এখন দেখো এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কিন্তু একটা জিনিস জানো, কি জানো, তুমি এখানে জানো যে আমাদের এখানে যে পরিমাণ তাপ আমি ভিতরে দিয়েছি, দ্যাট মিনস কিউইন পরিমাণ তাপ, সেটার একটা অংশ কিসে কনভার্ট হবে, অবশ্যই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করার জন্য কাজ করবে সেটা, আর আরেকটা অংশ হচ্ছে আমাদের কৃত কাজ করবে। এখন আমাদের রুদ্ধতাপীয় প্রসারণে যেটা ঘটে সেটা হচ্ছে ভেতরে যে তাপটা ঢুকে, দ্যাট মিনস কিউইন পরিমাণ তাপ, এটা কিন্তু আর কোথাও বের হতে পারে না। তার মানে আমাদের এখানে তাপের কি কোনো পরিবর্তন ঘটে না। তার মানে আমি যদি এখানে ডেল কিউইন দিই এটার মান টোটালি কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমি বলতে পারি আমাদের এখানে ডেল কিউএনের যে মানটা এটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমরা এটার পরের লাইনটা এভাবে লিখতে পারি যে আমাদের এখানে যেহেতু তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, চারদিক দিয়ে আমরা ইনসুলেটর বা কুপরিবাহী পদার্থ দিয়ে আটকে রেখেছি, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের জন্য আমাদের তাপের পরিবর্তন শূন্য, ইজিক্যাল টু অভ্যন্তরীণ শক্তির অবশ্যই একটা পরিবর্তন ঘটবে, দ্যাট মিনস ডেল ইউ। কেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পিস্টনটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় উঠেছে, তার মানে তার আয়তনটা কিন্তু V2 থেকে শুরু করে V3 হয়েছে। যেহেতু আমাদের এখানে পিস্টনটা একটা কাজ করেছে পরিবেশের উপর, তাহলে এই কাজটা কোত্থেকে এসেছে, অবশ্যই অভ্যন্তরীণ শক্তি থেকে এসেছে। এবং আমরা এখানে যে কৃত কাজটা বের করেছি ডেল ডাব্লিউ, এটাই হচ্ছে কি আমাদের WBC হিসেবে কাজ করবে। তাহলে চলো আমরা পরের লাইনটা লিখি। তাহলে আমি এখানে লিখতে পারি ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস WBC, এবং তাই যদি হয় তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিমাণটা কি হবে, মাইনাস NR ডিভাইড বাই নিচে আমি দেব 1 মাইনাস গামা ইন্টু T2
মাইনাস হচ্ছে কি T1। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমরা এখানে যে পরিমাণ কাজ পাচ্ছি সেই টোটাল কাজটা আসলে এসেছে অভ্যন্তরীণ শক্তি থেকে। অথবা তুমি এটাকে অন্যভাবে লিখতে পারো, তুমি যদি এখানে ডেল ইউর মানটা লিখতে চাও বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা লিখতে চাও, সেটা কি হবে, তুমি সিম্পলি এটাকে মাইনাসটাকে প্লাস বানিয়ে দিতে পারো। তখন আমাদের নিচে হয়ে যাবে কি গামা -1 এবং এটা হয়ে যাবে কি T2 - T1। তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রসারণে যেটা করি সেটা হচ্ছে আমাদের এই সিলিন্ডারের ভেতরে যেই তাপশক্তিটা থাকে, দ্যাট মিনস কিউ ইন, এটা কিন্তু বাইরেও বের হতে পারে না বা বাইরে থেকে ভেতরেও কোনো তাপ আসতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই তাপশক্তির যে অংশটা আছে সেটার পরিবর্তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এবং তাপশক্তির পরিবর্তন শূন্য হওয়া মানে হচ্ছে কি আমাদের এই সিস্টেমের ভেতরে যে অভ্যন্তরীণ শক্তিটা কাজ করে তার সম্পূর্ণ অংশটাই আসলে কৃতকাজে কনভার্ট হয়। তার মানে আমাদের এই তাপের সম্পূর্ণ অংশটা অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হয় এবং ওই অভ্যন্তরীণ শক্তি দিয়ে আমরা পিস্টনটাকে উপরে নিয়ে যাই, বা বলা যায় 100% আমাদের এখানে কৃতকাজ ঘটে। তাহলে এটার জন্য আমি লিখতে পারি আমাদের অভ্যন্তরীণ শক্তি যেটা, এটা 100% আমাদের ওয়ার্ক ডান বা কৃতকাজে কনভার্ট হয়। তাহলে ইউ যেটা অভ্যন্তরীণ শক্তি, তার 100% আমাদের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজে কনভার্ট হতে পারে। এবং ওই কৃতকাজের যে মান সেটা হচ্ছে কি n × R / গামা -1 × T2 - T1। তো আমরা এই যে এখানে দুটো প্রসেস দেখলাম, প্রথমটা ছিল হচ্ছে সমষ্ণতাপীয় প্রসারণ, তারপর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এই দুটো প্রসারণে আমি দেখতে পাচ্ছি আমাদের সিলিন্ডারের মধ্যে থাকা পিস্টনটা উপরে উঠে যাচ্ছে। তার মানে এখানে আমাদের পরিবেশের উপর কাজ করছে ওয়ার্কিং সাবস্টেন্সটা। দ্যাট মিনস আমি এখানে যে আইডিয়াল গ্যাসটা ইউজ করেছি বা আদর্শ গ্যাসটা ইউজ করেছি সিলিন্ডারের ভিতরে, সেটা আসলে পরিবেশের উপর কাজ করছে। এবং এই দুটো প্রক্রিয়াতে যেহেতু পরিবেশের উপর কাজ হচ্ছে, তার মানে এই ধরনের কাজকে বলা হয় পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ। বাট এবার আমরা উল্টো ঘটনা দেখব। দ্যাট মিনস আমরা এখন কার্নার চক্রের 3 নম্বর ধাপটা দেখব। এবং এই 3 নম্বর ধাপটাকে বলা হয় সমষ্ণতাপীয় সংকোচন বা আইসোথার্মাল কম্প্রেশন। তো এই ধাপে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা আগের মতো করে সিলিন্ডারটাকে নিব এবং ওই সিলিন্ডারটাকে নিয়ে আমরা একটা সিঙ্ক অথবা তাপগ্রাহক অথবা কোল্ড রিজার্ভারের উপরে বসাবো। তখন কি হবে দেখো, আমরা তো দেখতে পাচ্ছি যে রুদ্ধতাপীয় প্রসারণ থাকা অবস্থায় আমাদের সিলিন্ডারের যে আয়তনটা ছিল সেটা ছিল কি অবশ্যই V3 পরিমাণ আয়তন ছিল। তো যখন আমরা এরকম একটা কোল্ড রিজার্ভারের উপরে সিলিন্ডারটাকে বসাবো, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখানে আমি বলেছিলাম সিলিন্ডারের ভেতরে তাপমাত্রাটা আমরা কিন্তু তাপগ্রাহকের তাপমাত্রা সমান বানিয়েছি। আবার আমরা সিলিন্ডারটাকে কিন্তু এই পদ্ধতিতে তাপগ্রাহকের উপরেই বসিয়েছি। তার মানে আমাদের এখানে তাপগ্রাহক বা কোল্ড রিজার্ভারের তাপমাত্রা কি T2। আবার আগে থেকে আমাদের সিলিন্ডারের ভিতরে তাপমাত্রা কি হয়েছে, T2 পরিমাণে হয়েছে। তুমি যদি আগের স্লাইড দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সিলিন্ডারের তাপমাত্রাটা T2-তে কনভার্ট হয়ে গেছিল, তাই না? তাই যদি হয় তাহলে আমি বলতে পারি আমাদের এই জায়গাটাতে কিন্তু সিলিন্ডারের ভেতরের তাপমাত্রা এবং কোল্ড রিজার্ভারের তাপমাত্রা দুটোই সমান। তার মানে এটা একটা সমষ্ণতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে। তো এখন এই যে সংকোচন ঘটনাটা ঘটছে, এটা কিভাবে ঘটছে, এটা আমরা উপর থেকে চাপ প্রয়োগ করে ঘটাবো। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখন তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে কাজ করে। তার মানে আমরা পিস্টন দিয়ে বাইরে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ অ্যাপ্লাই করব এই সিলিন্ডারের উপর, যাতে আমাদের এখানে কম্প্রেশন ঘটে বা সংকোচন ঘটে। তাহলে আমাদের একদম শুরুতে V3 পরিমাণ আয়তন ছিল, পরবর্তীতে তুমি যখন এই চাপটা প্রয়োগ করবে তখন আমাদের আয়তনটা কমে যাবে এবং আয়তনটা কমে তুমি ধরে নাও এই জায়গায় চলে আসবে, যেটার মান হচ্ছে আমি ধরলাম V4। তাহলে V3 থেকে আমাদের এখন আয়তনটা কমে গেল, কমে গিয়ে কি হলো, V4 হলো। এবং এটা কখন ঘটবে, যখন আমরা সংকোচন করব। এবং এই সংকোচনটা খুবই স্লো প্রসেসে হবে। কেন স্লো প্রসেসে হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে সিলিন্ডারের ভেতরের তাপমাত্রা এবং সিঙ্ক বা তাপগ্রাহকের তাপমাত্রা দুটোই কি সমান। তার মানে এটা একটা সমষ্ণতাপীয় প্রক্রিয়া। আর সমষ্ণতাপীয় প্রক্রিয়াতে সবসময় সংকোচন বা প্রসারণ খুব স্লোলি হয় বা আস্তে আস্তে হয়। তো এখন দেখো তো আমাদের এখানে যেহেতু V4 পরিমাণটা কি ছোট, অবশ্যই V3 এর চেয়ে V4 কি ছোট। তাই যদি হয় তাহলে আমাদের এখানে চাপটা বাড়তে থাকবে, তাই না? আমরা যখন বাইরে থেকে সিলিন্ডারটাকে এরকম চাপ প্রয়োগ করব, তার মানে অবশ্যই আমাদের এই সিস্টেমের চাপ বাড়বে। তার মানে আমাদের একদম শুরুতে কি ছিল, যখন আমাদের আয়তন ছিল P3, তখন কিন্তু আমাদের চাপের পরিমাণ কিলো ছিল, P3 ছিল। বাট আমাদের যখন আয়তনটা V4 হয়ে যাবে, তখন আমাদের চাপের পরিমাণটাও P4 হয়ে যাবে। এবং এখানে P4 পরিমাণ যে চাপটা পাবো সেটা অবশ্যই কি থাকবে, বেশি থাকবে P3 এর চেয়ে। তার মানে এখানে আমাদের যে সম্পর্কটা কাজ করবে সেটা হচ্ছে V সমানুপাতিক 1/P সম্পর্কটা কাজ করবে। দ্যাট মিনস এটা আমাদের বয়লের সূত্র অনুসারে কাজ করবে। বাট এই ক্ষেত্রে আমাদের যে তাপমাত্রাটা থাকছে, দ্যাট মিনস T যে থাকছে, এটা কিন্তু স্থির থাকছে। দ্যাট মিনস যখন আমাদের এখানে আয়তনটা ছিল V3, তখন আমাদের তাপমাত্রা থাকবে কি পিস্টনের ভিতরে অবশ্যই T2। বাট যখন আমাদের এটা সংকুচিত হয়ে P4 পরিমাণ চাপে কনভার্ট হবে অথবা V4 পরিমাণ আয়তনে কনভার্ট হবে, তখন আমাদের এখানে তাপমাত্রার মানটা থাকবে কি T2। তার মানে আমাদের এখানে তাপমাত্রাটা সেম থাকবে এবং এই সেম থাকা তাপমাত্রার প্রসেসটাকে কি বলা হয়, অবশ্যই সমষ্ণতাপীয় প্রক্রিয়া বলা হয়।
এখন তোমরা তো জানো যে আমরা যখন সিলিন্ডারটাকে এভাবে মানে পিস্টনে চাপ প্রয়োগ করে সংকুচিত করব, তখন অবশ্যই আমাদের ভেতরের তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, তাই না? এখন এই যে ভেতরের তাপমাত্রাটা বেড়ে যাওয়ার কথা না, আসলে ভেতরের তাপমাত্রাটা কমে যাওয়ার কথা। এর কারণ হচ্ছে কি, আমি যখন এখানে চাপ প্রয়োগ করবো উপরের থেকে, তখন আমাদের এই সিলিন্ডারের ভেতরে থাকা কিছু পরিমাণ তাপ আমাদের এই কোল্ড রিজার্ভারের কাছে চলে আসবে। এবং কি পরিমাণ তাপ আসবে, সেটা হচ্ছে কিউ আউট পরিমাণ তাপ আসবে। এবং তাপ যেহেতু আমাদের এখানে সিলিন্ডার থেকে কোল্ড রিজার্ভারের কাছে চলে যাচ্ছে, তার মানে অবশ্যই আমাদের এখানে তাপমাত্রা কমার কথা। বাট আমি তো বলেছি যে এটা কি একটা সমষ্ণতাপীয় সংকোচন, তার মানে এখানে আমাদের তাপমাত্রা কমবে না। এখানে কোল্ড রিজার্ভারের তাপমাত্রা যা ছিল, সিলিন্ডারের তাপমাত্রা তাই থাকবে। তারপরও আমাদের এখানে তাপটা আমাদের সিলিন্ডার থেকে কোল্ড রিজার্ভারের কাছে চলে আসবে। তো এখানে চলে আসার ঘটনাটা কীরকম, যে তুমি তো জানো যে আমাদের এখানে সিলিন্ডারের এবি যে পাত্রটা ছিল, মানে এবি যে দেওয়ালটা ছিল, এটা হচ্ছে কুপরিবাহী। সিডি যে দেওয়ালটা ছিল, এটাও কি আমাদের কুপরিবাহী। তার মানে শুধুমাত্র বিডি যে তলটা আছে, এই তলের মধ্যে দিয়ে তাপটা আমাদের সিলিন্ডার থেকে এই সিঙ্ক বা তাপগ্রাহকে চলে যাবে। এবং কি পরিমাণ তাপ যাবে, কিউ আউট পরিমাণ তাপ যাবে। তারপরও আমাদের এখানে কিন্তু তাপমাত্রাটা বাড়বে না বা কমবে না। দ্যাট মিনস তাপমাত্রাটা যা আছে আগের মতো তাই থাকবে। তাহলে সমষ্ণতাপীয় সংকোচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের সিলিন্ডার থেকে বা হচ্ছে এই চৌঙ্গ থেকে তাপটা সরাসরি চলে যাচ্ছে তাপগ্রাহকে, বাট তারপরেও তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে না। তো দেখো তো, এটা আসলে আমাদের সমষ্ণতাপীয় প্রসারণের বিপরীত ঘটনা না? অবশ্যই বিপরীত ঘটনা, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিস্টেমটা তার তাপ হারাচ্ছে এবং একই সাথে পরিবেশ তার উপর কাজ করছে। দ্যাট মিনস আমি যখন এই পিস্টনটা দিয়ে চাপ দিব এই গ্যাসটাকে, তখন আমার বুঝতে হবে যে অবশ্যই পরিবেশ দ্বারা আমি এখানে কাজ করছি। দ্যাট মিনস এখানে আমাদের ভেতরে থাকে গ্যাসটা কোনো প্রকার কোনো কাজ করতে পারবে না, পরিবেশ তার উপর কাজ করবে। তো দেখো, আমরা এখন এই প্রসেসটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখি। তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের আগের মতোই হচ্ছে পিভি ডায়াগ্রাম, এবং এই পিভি ডায়াগ্রামে আমরা কিন্তু 3টা পয়েন্ট পেয়েছি, তাই না? এবং প্রথম 2টা পয়েন্ট কাজ করতে কি জন্য, সমষ্ণতাপীয় প্রসারণের জন্য। যেমন এটা ছিল আমাদের এ পয়েন্ট, এটা ছিল আমাদের এখানে বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এখন সি পয়েন্ট। তো এই যে আমাদের এ পয়েন্ট ছিল, সেটা ছিল কি একদম ইনিশিয়াল অবস্থা, যেখানে আমাদের চাপ ছিল P1, তারপর হচ্ছে আমাদের আয়তন ছিল হচ্ছে V1 এবং তাপমাত্রা ছিল কি T1। একটু মনে করে দেখো, বি নম্বর যেই পয়েন্টটা বা তাপগতীয় অবস্থা বা থার্মোডাইনামিক স্টেট, সেখানে আমাদের চাপটা পরিবর্তন হয়ে P2 হয়েছে, আয়তন পরিবর্তন হয়ে V2 হয়েছে, বাট তাপমাত্রা কিন্তু সেম ছিল। তার মানে এ থেকে বি কী ছিল, আমাদের সমষ্ণতাপীয় প্রসারণ। তারপর বি থেকে সিতে যখন আসলাম, তখন আমাদের চাপের পরিমাণটা চেঞ্জ হয়েছে, আয়তন চেঞ্জ হয়েছে এবং আমাদের এখানে তাপমাত্রাটাও কি চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস বি থেকে সি ছিল কি আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। বাট এখন সমষ্ণতাপীয় সংকোচনে যেটা ঘটে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের আয়তনটা কমে গেছে। দ্যাট মিনস আয়তনটা V3 থেকে শুরু করে V4 হয়ে গেছে। আমাদের চাপ বেড়ে গেছে, P3 থেকে শুরু করে আমাদের চাপটা P4 হয়ে গেছে। কেন? কারণ আমরা উপরের থেকে এখানে চাপ প্রয়োগ করেছি পিস্টনে, তাই এখানে যেহেতু পরিবেশটা আমাদের এই গ্যাসের উপর মানে কাজ করেছে, সেজন্য আমাদের চাপটা বেড়ে গেছে। আর আলটিমেটলি সেটা আসলে বয়লের সূত্র অনুসারে বলতে পারি যে আমাদের যেহেতু আয়তনটা কমে গেছে, তার মানে কি চাপটা বেড়ে গেছে। তাই যদি হয়, তাহলে আমাদের এখানে তাপমাত্রার কি কোনো পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়নি। যেহেতু আমি বলতে পারি যে আমাদের সিলিন্ডারের তাপমাত্রাটা আমরা T2 বানিয়ে নিয়েছিলাম। দ্যাট মিনস কোল্ড রিজার্ভারের সমান তাপমাত্রা কিন্তু বানিয়ে নিয়েছিলাম যখন আমরা রুদ্ধতাপীয় মানে প্রসারণ ঘটিয়েছিলাম তখন। তার মানে আমাদের এখন সি বিন্দু থেকে আমি যদি পেছনে ব্যাক করি, তাহলে আমরা এখানে এরকম একটা পয়েন্ট পাবো, যেটা আমাকে নির্দেশ করবে কি, সমষ্ণতাপীয় সংকোচন। তাহলে দেখো, আমি যখন সি থেকে ডি এর দিকে যাব, তখন এই প্রসেসটা কি নির্দেশ করবে? অবশ্যই সমষ্ণতাপীয় সংকোচন নির্দেশ করবে। কেননা ডি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে চাপ যেটা, সেটা কিন্তু বেড়ে গেছে। দ্যাট মিনস চাপের মানটা V4 হয়ে গেছে। তো দেখো, আমাদের এখানে সি বিন্দুতে চাপ ছিল এখানে, আর ডি বিন্দুতে আমাদের চাপ ছিল এখানে। তার মানে কি অবশ্যই চাপ বেড়েছে। একই সাথে দেখো, আয়তনটা কিন্তু কমে গেছে। সি বিন্দুতে আমাদের আয়তন ছিল এই বরাবর, আর এখন ডি বিন্দুতে তুমি দেখতে পাচ্ছ আয়তনটা এই বরাবর। দ্যাট মিনস মূল বিন্দু যদি এটাকে ধরি, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমাদের আয়তনটা কি অবশ্যই এখানে কমেছে। তাহলে V4 আয়তন হচ্ছে এখানে কাজ করবে। কিন্তু এখানে তাপমাত্রা যেটা, সেটা কিন্তু কমেও নেই, বাড়েও নেই। কেননা আমরা এখানে আগের প্রসেসে, দ্যাট মিনস রুদ্ধতাপীয় প্রসারণে, তাপমাত্রাটাকে এমন তৈরি করেছি যাতে সেটা আমাদের এই কোল্ড রিজার্ভার বা সিঙ্কের সমান হয়। দ্যাট মিনস T2 এর সমান হয়। তার মানে আমাদের ডি বিন্দুতেও কি তাপমাত্রা T2 এটা সেম থাকবে। তাহলে আমি বলতে পারি সি থেকে শুরু করে ডি, এটা আসলে এমন একটা প্রসেস যেটা সমষ্ণতাপীয় সংকোচনকে প্রকাশ করে।
তো এখন আমাদের টার্গেট হচ্ছে কি এই সমষ্ণতাপীয় সংকোচনে কৃতকাজের পরিমাণটা কী হবে সেটা বের করা। আর এই কৃতকাজের পরিমাণটা বের করার জন্য আমরা যে গ্রাফটা এঁকেছি তার আন্ডারে যে এরিয়াটা থাকবে সেটা বের করব। দ্যাট মিনস আমাদের এখানে যে সি বিন্দুটা আছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে সি বিন্দু বরাবর কিন্তু একটা গ্রাফ কাজ করে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা আয়তন কাজ করে, সেটা হলো কি V3 পরিমাণ আয়তন। আবার তুমি এখানে ডি বিন্দু দেখতে পাচ্ছ, তুমি যদি ডি বিন্দু থেকে আয়তনের উপরে এরকম একটা লম্ব টানো তাহলে সেটা কিন্তু আমাদের আরেকটা এরিয়ার অংশ কাজ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে V4। তাহলে আমরা নিচে যে এতটুকু এরিয়া বা ক্ষেত্রফল পাচ্ছি, আমি যদি সি থেকে শুরু করে ডি বরাবর এতটুকু এরিয়া বা ক্ষেত্রফলকে বের করতে পারি তাহলে এটাই আমাদের এই প্রক্রিয়াতে কৃতকাজকে নির্দেশ করবে। দ্যাট মিনস সমষ্ণতাপীয় যে সংকোচনটা আছে এই সংকোচনের জন্য কৃতকাজটা হবে কি এই এরিয়া বা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এখন এই ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল বের করার জন্য কী করতে হবে, দেখতে পাচ্ছ সি থেকে শুরু করে ডি এটা কিন্তু একটা কার্ভ শেপ বা একটা বক্ররেখা। তাহলে যদি কোনো একটা গ্রাফ এরকম বক্ররেখা থাকে তাহলে তার এরিয়া বা ক্ষেত্রফল বের করতে হয় ইন্টিগ্রেশন করে। তো আমরা এখন এই জিনিসটা বের করি। দ্যাট মিনস আমরা এখন কৃতকাজ বের করব। তাহলে সমষ্ণতাপীয় সংকোচন যেটা সেখানে কৃতকাজটা কাজ করছে সি থেকে শুরু করে ডি এই ধাপ পর্যন্ত। তাহলে সি থেকে শুরু করে ডি ইকুয়াল টু কী লিখবো, আমরা অবশ্যই এখানে একটা সামেশন দিব, তারপর হচ্ছে পি ডিভি লিখবো। এখন দেখো তো আমাদের এখানে সীমা কী হবে, আমাদের এখানে আদি আয়তনটা হচ্ছে কি V3 এবং শেষ আয়তনটা হচ্ছে কি V4, যেখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে V3টা হচ্ছে V4 হচ্ছে বড়। তাই যদি হয় তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারি এবং এটার পরের লাইন কি লিখতে পারি, আমরা সিম্পলি এখানে পি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো পি এর মানটা এখানে কি হয়, তোমরা জানো পি এর যে মানটা সেটা অনেকটা এভাবে কাজ করে যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হিসেবে, তাই না? তো আমি একটু লিখে ফেলি, আমাদের এখানে কাজ করেছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এ হিসেবে। তো আমি যদি পি এর মানটা বসাই তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পি এর মানটা বসালে পাবো আরটি ডিভাইড বাই ভি পাবো। দ্যাট মিনস আমি যদি এখান থেকে শুধুমাত্র পি এর মানটা বের করি আমি এখানে পাবো এনআরটি ডিভাইড বাই ভি পাবো, এটা পাবো। তাহলে চলো এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব পি এর জায়গায়। তো পি ইজ ইকুয়াল টু এনআরটি ডিভাইড বাই ভি যেহেতু হয়েছে তাই আমাদের এখানে বসবে যেটা সেটা হচ্ছে উপরে গিয়ে বসবে, উপরে বসবে হচ্ছে আমাদের সিম্পলি এন, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে টি ডিভাইড বাই নিচে বসবে ভি, আর এখানে বসবে হচ্ছে ডিবি। এখন দেখো তো এখানে কোন টি কাজ করে বা কোন তাপমাত্রাটা কাজ করে, আমি দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র T2 পরিমাণ তাপমাত্রাটা কাজ করে, কেননা আমাদের এখানে T2 তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়নি। যেহেতু আমাদের এখানে T2 পরিমাণ তাপমাত্রা কাজ করে তাই আমরা এখানে T2 লিখে দেব। তারপর লাইন কি হবে, তারপর লাইনটা একদমই ইজি, এখানে আমরা কনস্ট্যান্ট হিসেবে দেখতে পাচ্ছি এন আর এই দুটোকে, এবং T2 যেটা এটা কি সেম থাকছে যেহেতু এটা একটা সমষ্ণতাপীয় প্রক্রিয়া। তাহলে ভেতরে থাকছে কি আমাদের এখানে ডিভি ডিভাইড বাই ভি থাকছে। তাহলে নিম্নসীমা হচ্ছে V3, ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের এখানে V4। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে nRT2 লিখলাম আগের মতো করি, এবং এখানে ডিভি ডিভাইড বাই ভি যেটা এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো কি লন পাবো। তাহলে আমি একটু দেখাচ্ছি তোমাকে, আমরা এখানে থার্ড ব্র্যাকেটে পাবো হচ্ছে লন লেখার পর আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র লন ভি পাবো, আর এখানে ঊর্ধ্বসীমা হিসেবে আগের মতোই থাকবে হচ্ছে V4, এবং নিম্নসীমা হিসেবে আমাদের আগের মতো থাকবে কি P3 থাকবে। তারপরে লাইন যেটা হবে সেটা হচ্ছে যদি তুমি এটা এখানে সলভ করো, আচ্ছা আমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো চলো দেখো এখানে আমাদের হবে n ইন্টু আর ইন্টু T2, এবং লনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভেতরে হবে লন ইন্টু V4 মাইনাস হচ্ছে আমাদের লন ইন্টু V3। দ্যাট মিনস এটা কিন্তু আমাদের সূত্র অনুসারে ছিল, ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে ছিল। তাই যদি হয়ে থাকে তাহলে পরের লাইনটা হবে হচ্ছে n ইন্টু আর ইন্টু T2, এবং তুমি লনের একটা সূত্র জানো যে লন a মাইনাস বি মানে লন a মাইনাস লন বি যেটা সেটার মান হচ্ছে লন a ডিভাইড বাই বি। দ্যাট মিনস V4 ডিভাইড বাই হচ্ছে V3, এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এটা আমাদের কি হিসেবে বের হয়েছে, এটা হচ্ছে আমাদের সি থেকে শুরু করে ডি পর্যন্ত যে কৃতকাজ হয়েছে সেই কৃতকাজের পরিমাণ হিসেবে বের হয়েছে। এবং দেখো তো সি থেকে শুরু করে ডি এটা কি প্রক্রিয়া, অবশ্যই সমষ্ণতাপীয় সংকোচন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াতে আমরা কি করেছি বাইরে থেকে পিস্টনের মাধ্যমে একটা চাপ প্রয়োগ করেছি। তাহলে আমি বলতে পারি আমরা এখানে যে কাজটা পাচ্ছি এটা আসলে পরিবেশ দ্বারা কৃতকাজ, আর তুমি জানো পরিবেশ দ্বারা কৃতকাজটা সবসময় নেগেটিভ বা ঋণাত্মক হয়ে থাকে। তাহলে আলটিমেটলি আমি এখানে যে কাজটা পাবো সেটা অবশ্যই কি নেগেটিভ কাজ হবে। এখন আরেকটা কনসেপ্ট দেখো, সেটা হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি করছি পরিবেশ দ্বারা কৃতকাজ করছি। দ্যাট মিনস পিস্টনটাকে চাপ দিয়েছি, পিস্টনটা এখন নিচে নেমে গেছে। পিস্টন যখন নিচে নেমে যাবে অবশ্যই সেক্ষেত্রে কি হবে কিছু পরিমাণ তাপ আমাদের কোল্ড রিজার্ভারটা নিয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এখানে
তাপটা বের হয়ে যাচ্ছে বা বর্জিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি লিখতে পারি, আমাদের যে পরিমাণ তাপ বের হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কিউ আউট, এবং এই পরিমাণ তাপের মান কার সমান, অবশ্যই এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস হচ্ছে পরিবেশ দ্বারা কৃত কাজের পরিমাণ, দ্যাট মিনস ডব্লিউ অফ সিডি, তাই না? এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি। তাই যদি হয় তাহলে দেখো আমাদের এখানে যেহেতু সমষ্ণতাপীয় প্রক্রিয়া কাজ করছে, তার মানে অবশ্যই আমাদের এখানে তাপমাত্রা পার্থক্যটা কী হবে, শূন্য হবে। তাপমাত্রা পার্থক্য যদি শূন্য হয়, তোমরা মেয়ারের প্রকল্প অনুসারে জানো আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কী হবে, শূন্য হবে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে ডেল ইউর মানটা কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি আমাদের পরিবেশের মধ্যে মানে আমাদের এখানে সিস্টেমটা যে পরিমাণ তাপ হারাচ্ছে, দ্যাট মিনস কিউ আউট যেটা, সেটা হচ্ছে কার সমান, সেটা হচ্ছে অবশ্যই শূন্য প্লাস ডব্লিউ অফ সিডি এর সমান। তার মানে আমরা এক কথা লিখতে পারি এটা হচ্ছে আমাদের ডব্লিউ অফ সিডি এর সমান। তাহলে ডব্লিউ অফ সিডি কী ছিল, এটা ছিল হচ্ছে পরিবেশ যে পরিমাণ কাজ করেছে পিস্টনের উপর সেই কাজটা। তাহলে এর মান কী ছিল, nRT2 ইন্টু লন, উপরে ছিল হচ্ছে আমাদের V4, নিচে ছিল হচ্ছে আমাদের এখানে V3। তাহলে দেখো তো আমরা যে লাস্টের লাইনটা লিখলাম, এই লাইনটা আসলে কি মিন করে, এটা আসলে এটাই মিন করে যে যখন আমরা পরিবেশের মাধ্যমে পিস্টনের উপর কাজ করব, সেই কাজের পরিমাণটা হচ্ছে কি ডব্লিউ অফ সিডি, যেটা মানে ঋণাত্মক কাজ, এবং এই কাজের পুরো অংশটা তখন বর্জিত তাপ হিসেবে কাজ করবে, দ্যাট মিনস কিউ আউট হিসেবে কাজ করবে। তাই যখন আমরা সমষ্ণতাপীয় সংকোচন ঘটাবো তখন আসলে আমরা পরিবেশ দ্বারা একটা কাজ করব, ওই কাজের অংশটা সরাসরি আমাদের বর্জিত তাপ হিসেবে কাজ করবে, এবং সেই বর্জিত তাপটাই হচ্ছে কি আমাদের এখানে কিউ আউট, যেটা আমরা এখানে ছবিতে দেখিয়েছি। এবং এখানে আমাদের যে কাজটা হচ্ছে সেটা অবশ্যই পরিবেশ দ্বারা কৃত কাজ, আর পরিবেশ দ্বারা কৃত কাজ সবসময় কী হয়, নেগেটিভ ওয়ার্ক হয় বা ঋণাত্মক ওয়ার্ক হয়, যার মানটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে এক কথা বলতে পারি সমষ্ণতাপীয় সংকোচনে আমরা আসলে কোনো একটা সিস্টেমকে সংকোচন করার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে পরিবেশ যে কাজটা করে সেটা সম্পূর্ণটাই বর্জিত তাপে পরিবর্তিত হয়ে যায়। আবার দেখো আমরা এখানে যে কাজটা বের করেছি, দ্যাট মিনস ডব্লিউ অফ সিডি, এটা কীভাবে বের করেছিলাম, এটা আমরা বের করেছিলাম এই হলুদ অংশের যে এরিয়াটা আছে এই এরিয়াটা বা ক্ষেত্রফলটা বের করার মাধ্যমে। তার মানে আমরা ডব্লিউ অফ সিডি যেটা বের করেছি এটা আসলে আমাদের এই গ্রাফের ক্ষেত্রফল হিসেবে আমরা বের করেছি। তাহলে এই গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে কি অবশ্যই কৃতকাজ হিসেবে কাজ করবে, এবং এই কৃতকাজটা অবশ্যই পরিবেশ দ্বারা কৃতকাজ, এটা কিন্তু সিস্টেম দ্বারা কৃতকাজ না। তার মানে আমরা যে কোনো ধরনের কাজ বের করি না কেন সেটা আসলে কোনো একটা পিভি ইন্ডিকেটর ডায়াগ্রামের নির্দিষ্ট একটা গ্রাফের আন্ডারে যে এরিয়া বা ক্ষেত্রফল থাকে সেই ক্ষেত্রফলটা বের করার মাধ্যমে বের করতে পারি। তার মানে আমরা এখানে ডব্লিউ অফ সিডি যেটা বের করেছি এটা অবশ্যই আমাদের এই হলুদ কালারের যেই মানে এরিয়াটা দেখতে পাচ্ছ বা ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ সেটার মান। তারপরে যে ধাপটা আছে কার্নোট চক্রে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে সিলিন্ডারটাকে দেখেছি এই সিলিন্ডারটাকে এখন ধরে আমরা অন্তরক আসনে বসিয়ে দেব, দ্যাট মিনস ইনসুলেটিং স্ট্যান্ডে বসিয়ে দেব, এবং সেক্ষেত্রে আমরা উপরে থাকা পিস্টনের চাপ আরও বেশি পরিমাণে বাড়াবো। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের এই অবস্থানে আমাদের আয়তন ছিল কি V4, দ্যাট মিনস সমষ্ণতাপীয় সংকোচনের শেষ পর্যায়ে আমাদের আয়তন ছিল V4 এবং চাপ ছিল কি P4। তাহলে এখন আমি যদি আরও বেশি পরিমাণ সংকোচন করি পিস্টনটাকে, তাহলে আমাদের এই আয়তনটা কী হবে, V4 থেকে শুরু করে একটা নির্দিষ্ট আয়তনে চলে যাবে, এবং যে আয়তনে যাবে সেটা হয়ে যাবে আমাদের একদম প্রথম আয়তন, দ্যাট মিনস V1 হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে তুমি যে চাপটা বাড়িয়েছ আমাদের এখানে চাপটা ছিল কি V4 ছিল, তাই না? তো এই চাপটা এখন কনভার্ট হয়ে আরও বেশি পরিমাণ বাড়বে, বেড়ে গিয়ে সেটা একদম প্রথম অবস্থার চাপ দ্যাট মিনস P1-এ কনভার্ট হবে। দ্যাট মিনস তুমি যদি আগের স্লাইডে দেখতে চাও তাহলে দেখতে পাচ্ছ এ নামক একটা অবস্থা ছিল যেখানে আমাদের চাপ ছিল P1, আয়তন ছিল কি V1। দ্যাট মিনস যখন আমরা চক্র শুরু করেছিলাম তখন আমাদের চাপ এবং আয়তন ছিল P1 এবং V1। তার মানে আমরা যখন এই সিলিন্ডারের উপর আরও এক্সট্রা চাপ প্রয়োগ করব তখন ওই সিলিন্ডারের আয়তনটা হয়ে যাবে V1 এবং চাপটা বেড়ে গিয়ে হয়ে যাবে P1। এবং এই কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা ইনসুলেটিং স্ট্যান্ড বা এটাকে আমি কি বলবো যে অন্তরক আসন বলবো এটাকে, তো এই অন্তরক আসনের মধ্যে কি হয় না, তাপ যায়ও না এবং তাপ আসেও না। দ্যাট মিনস আমাদের সিলিন্ডারের ভিতরে কি ছিল, অবশ্যই বেশি পরিমাণ তাপ ছিল, এবং ওই তাপটাকে যখন এটা আর নিতে পারছে না তার মানে আমাদের সিলিন্ডারের ভিতরে তাপমাত্রাটা কি হবে, হুট করে আবার বেড়ে যাবে। তার মানে আমাদের এখানে সিলিন্ডারের ভিতরে এতক্ষণ তাপ ছিল হচ্ছে T2, পরবর্তীতে এই তাপমাত্রাটা বেড়ে গিয়ে সেটা হয়ে যাবে T1 পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এখানে রুদ্ধতাপীয় সংকোচনটা হবে খুবই দ্রুত একটা প্রসেস, দ্যাট মিনস আমরা খুব দ্রুত এটাকে সংকোচন করব, এবং এক্ষেত্রে আমাদের আগে তাপমাত্রা ছিল T2, পরবর্তীতে এই তাপমাত্রাটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে T1 হবে, যেখানে আমি বলতে পারি T1 এর মানটা হচ্ছে কি
T2 এর চেয়ে বড়। এখন কথা হচ্ছে কেন আমাদের এখানে তাপমাত্রাটা বেড়ে যাবে। এর মেইন কারণটা হচ্ছে যখন আমরা সিলিন্ডারকে মানে চাপ দিচ্ছি উপর থেকে, তখন কোনো দিক দিয়ে কিন্তু তাপ বের হতে পারছে না, কেননা সিলিন্ডারের ভেতরে যে ওয়ার্কিং সাবস্টেন্স আছে বা কার্যনির্বাহক বস্তু আছে তার মধ্যেও কিন্তু কিছু পরিমাণ তাপ ছিল, তাই না? তো যেহেতু আমাদের এখানে ইনসুলেটিং স্ট্যান্ড বা বলা যায় তাপ সংগ্রাহক মানে তাপ যেই অন্তরক আসনটা আছে এর মধ্যে দিয়ে যেহেতু কোনো পরিমাণ তাপ বাইরে বেরোতে পারছে না, আবার একই সাথে আমাদের আয়তনটা কি কমে গেছে, তার মানে ভেতরে থাকা তাপের পরিমাণও কি বেড়ে যাবে, দ্যাট মিনস তাপমাত্রাটা কি বেড়ে যাবে। এবং তাপমাত্রাটা বেড়ে যাওয়ার পরপর আমাদের এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের আয়তনটা V4 থেকে শুরু করে V1 হয়ে যাবে, যেখানে V1 আয়তনটা হচ্ছে কি অনেক ছোট V4 এর চেয়ে। এবং একই সাথে আমাদের চাপ যেটা সেটা কিন্তু বেড়ে যাবে, দ্যাট মিনস চাপটা ছিল আমাদের P4, সেটা বেড়ে গিয়ে P1 হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলতে পারি P1 এর মানটা অবশ্যই বড় থাকবে P4 এর চেয়ে। তো এই অবস্থাটা হচ্ছে আমাদের টোটালি রুদ্ধতাপীয় সংকোচন। আমি যদি তোমাদেরকে দেখাই গ্রাফ অনুসারে দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ বরাবর প্রেশার বা চাপ কাজ করছে, এক্স অক্ষ বরাবর আয়তন বা ভি কাজ করছে। তাহলে আমি পয়েন্টগুলোর কথা বলি। আমাদের এখানে কি পয়েন্ট ছিল? এ পয়েন্ট ছিল, তাই না? এটা ছিল আমাদের হচ্ছে বি পয়েন্ট, এবং এরপরে ছিল আমাদের এখানে সি পয়েন্ট, এবং এখানে ছিল আমাদের ডি পয়েন্ট। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে যেই পরিবর্তনগুলো ঘটে সেটা হচ্ছে একদম চক্রের শুরুতে আমাদের এখানে চাপ ছিল P1, আয়তন ছিল V1, তাপমাত্রা ছিল কি T1। তারপর এ থেকে বিতে আমি যখন যাব সেটা ছিল কি সমষ্ণতাপীয় প্রসারণ। তো সেক্ষেত্রে আমাদের বি বিন্দুতে চাপ পরিবর্তন হয়ে গেছে P2, তারপর আয়তন পরিবর্তন হয়ে গেছে V2, বা তাপমাত্রাটা কী ছিল? সেম ছিল। তারপর যখন বি থেকে আমি সিতে যাব এটা ছিল কি রুদ্ধতাপীয় প্রসারণ। তো সেক্ষেত্রে সি বিন্দুতে আমাদের চাপ পরিবর্তন হয়ে গেছে, আয়তন পরিবর্তন হয়ে গেছে, একই সাথে তাপমাত্রাও কি পরিবর্তন হয়ে গেছে। জাস্ট একটু আগে আমরা দেখেছি সমষ্ণতাপীয় সংকোচন, যেখানে ডি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে চাপের পরিমাণ যেটা সেটা হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, আয়তন যেটা সেটাও পরিবর্তন হয়ে গেছে, বাট এখানে তাপমাত্রা যেটা সেটা কিন্তু সেম ছিল। এখন আমাদের রুদ্ধতাপীয় সংকোচনে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা এই সিলিন্ডারটাকে যখন এরকম একটা ইনসুলেটিং স্ট্যান্ড বা অন্তরক আসনের উপর বসাবো তখন ভেতরের তাপমাত্রাটা হুট করে বেড়ে যাবে, কেননা আমাদের এখানে তাপ যাওয়ার কোনো জায়গা নেই। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এখানে এ থেকে শুরু করে বি যে দেয়ালটা আছে, সি থেকে শুরু করে ডি যে দেয়ালটা আছে আমাদের এই সিলিন্ডারের, এরা কিন্তু কুপরিবাহী। একই সাথে বি থেকে শুরু করে ডি যেটা এটা কিন্তু সুপরিবাহী ছিল, বাট আমি যেহেতু তাকে একটা অন্তরকের উপর বসিয়েছি বা ইনসুলেটিং স্ট্যান্ডের উপর বসিয়েছি, তার মানে বি থেকে ডি এর মধ্যে দিয়ে কোনো প্রকার কোনো তাপ আদান প্রদান করতে পারবে না। যেহেতু আমাদের এখানে ভলিউমটা কমে গেছে বা আয়তনটা কমে গেছে, তার মানে আমাদের ভেতরে তাপমাত্রাটা কি বেড়ে যাবে, এবং তাপমাত্রাটা বেড়ে গিয়ে আমাদের এটা আগের তাপমাত্রা চলে আসবে। দ্যাট মিনস T1 পরিমাণ তাপমাত্রা এখন চলে আসবে। তার মানে এখানে ডি থেকে এ যে প্রসেসটা এটাই আসলে রুদ্ধতাপীয় সংকোচন হিসেবে কাজ করে, এবং একই সাথে আমাদের চাপের পরিমাণ যেটা সেটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে P4 থেকে শুরু করে সেটা P1 হবে, এবং আয়তন যেটা V4 এটা কমে গিয়ে V1-এ কনভার্ট হবে। তার মানে এই যে আমরা টোটাল একটা প্রসেস দেখতে পেলাম, এই প্রসেসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমাদের যাত্রা শুরু হয়েছে এই বিন্দু থেকে, আবার আমরা কিন্তু এই বিন্দুতে ফিরে গেছি। তাহলে এই যে আমরা টোটাল কার্নের একটা চক্র দেখলাম, এটা একটা প্রত্যাগামী চক্র বা প্রত্যাবর্তন করতে পারে যে চক্র, সে চক্র হিসেবে কাজ করে। তার মানে এই টোটালটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস, যেখানে আমরা টোটাল 4টা ধাপ এখানে বর্ণনা করেছি। তো এখন মেইন কথা হচ্ছে আমাদের ডি থেকে শুরু করে এই পর্যন্ত যখন গেল, এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ কী হবে। দেখো তো আমরা কিন্তু স্টিল পিস্টনটাকে কী করেছি, সংকুচিত করেছি, তাই না? তার মানে আমরা বাইরে থেকে পিস্টনে চাপ দিয়েছি। তো বাইরে থেকে যখন আমি পিস্টনে চাপ দিব এর মানে হচ্ছে পরিবেশ এই সিস্টেমের উপর কাজ করেছে। তার মানে রুদ্ধতাপীয় সংকোচন এবং সমষ্ণতাপীয় সংকোচন দুটোই হচ্ছে কি বাইরে থেকে কাজ করা হয় বা পরিবেশ দ্বারা কাজ করা হয়। তো আমরা এখন পরিবেশ দ্বারা যে পরিমাণ কাজ করেছি সেটা বের করার জন্য কী করে থাকি, আমরা সিম্পলি এরিয়া বের করে থাকি। তাহলে এই বিন্দু থেকে আমি যদি এরকম একটা লাইন টানি, তাহলে সে লাইনটা কোথায় গিয়ে ঠেকবে, ধরো এখানে গিয়ে থাকবে, এবং এখানে ভলিউম বা আয়তন হচ্ছে V1। আবার ডি বিন্দু থেকে আমি যদি লাইনটা টানি, তাহলে সেই ডি বিন্দু থেকে লাইনটা কোথায় গিয়ে ঠেকবে, আমাদের এই জায়গাটাতে গিয়ে ঠেকবে, সেটা হচ্ছে কি V4। তার মানে আমরা এখানে যে ছোট্ট একটা এরিয়া দেখতে পাচ্ছি বা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই, যদি আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে এটাই হচ্ছে কি আমাদের রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের মান নির্দেশ করবে। বাট এখানে কৃতকাজটা কার হবে, অবশ্যই কৃতকাজটা হবে পরিবেশ দ্বারা কৃতকাজ, কেননা আমরা স্টিল পিস্টনটাকে কী করেছি, চাপ দিয়েছি বাইরে থেকে। তাহলে তুমি যতক্ষণ পিস্টনটাকে বাইরে থেকে চাপ দিবে ততক্ষণ সেই কাজটাকে বলা হবে পরিবেশ দ্বারা কৃতকাজ। তো আমরা করব কি, এখন এতটুকু এরিয়ার ক্ষেত্রফল বের করব, যেটা আমাদেরকে নির্দেশ করে রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের পরিমাণ। তো এটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা ফর্মুলা ইউজ করি। দ্যাট মিনস আমাদের এখানে হবে ডাব্লিউ অফ এডি। তো ডাব্লিউ অফ এডি মানে হচ্ছে কি, আচ্ছা আমি এডি দিব না, ডাব্লিউ অফ ডি এ দিব, কেননা আমাদের এখানে প্রসেসটা কিন্তু ডি থেকে শুরু করে এর দিকে যাচ্ছে। তাহলে এটা আমি যদি বের করতে চাই, আমরা
যে কোনো একটা কার্ভ শেপ এরিয়া বের করতে পারি সামেশন দিয়ে। তো আমরা জানি কৃতকাজের পরিমাণ হচ্ছে পি ইন্টু ডিভি, আর এখানে ভলিউমটা পরিবর্তন হচ্ছে কি V4 থেকে শুরু করে V1, দ্যাট মিনস V4 হচ্ছে আমাদের শেষ আয়তন, V1 হচ্ছে কি আমাদের আদি আয়তন। তো এখানে যদি তুমি হিসাব করো তাহলে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য একটা সূত্র জানো, সেটা হচ্ছে PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট বা কে। তাই যদি হয় তাহলে আমরা এখানে পি এর যে মানটা পাবো সেটা কি হবে, পি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভি ইনভার্স গামা ইন্টু কে। তাহলে দেখো তো আমরা এই জিনিসটা এখানে কিন্তু বসাতে পারি। যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো সামেশন অফ V4 থেকে শুরু করে V1, এবং এখানে পি এর যে মানটা পাবো সেটা হবে কত, ভি ইনভার্স গামা ইন্টু কে ইন্টু ডিভি, এটা হবে। তাহলে এখানে কেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তো কেটাকে আমরা চাইলে বাইরে বের করে আনতে পারি। তাহলে কে যদি আমাদের বাইরে বের হয় তাহলে V4 থাকবে নিচে নিম্নসীমা, এবং V1 হচ্ছে কি উপরে থাকবে ঊর্ধ্বসীমা, এবং ভিতরে থাকবে ভি ইনভার্স ইন্টু ডিভি, দ্যাট মিনস ভি ইনভার্স গামা ডিবি। এবং তোমরা জানো এই জিনিসটা কীভাবে করতে হয়, তোমরা এই টোটাল প্রসেসটা কিন্তু করেছো একটু আগে, এবং এই টোটাল প্রসেসটা করার পর আমরা এখানে একটা মান পাই। কীরকম মান পাই, আচ্ছা আমার মনে হয় আমি করে দিই। দেখো আমি এখানে কেটাকে রাখলাম এবং ভিটাকে আমি আলাদা করলাম। তো ভিটাকে যদি তুমি আলাদা করো, ইন্টিগ্রেশন করো, তাহলে আমাদের ভি এর মানটা অনেকটা এরকম হবে, পি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, নিচে হবে কি মাইনাস গামা প্লাস 1, এতটুকু অংশ হবে, তাই না? তাই যদি হয় আমাদের ঊর্ধ্বসীমা হচ্ছে কি V1 আর নিম্নসীমা হচ্ছে কি আমাদের এখানে V4। তো এরপরে আমাদের আসল কাজ শুরু, সেটা হচ্ছে আমরা এখানে এটাকে পৃথক করে ফেলবো। দ্যাট মিনস আমরা কেটাকে ভেতরে ঢুকিয়ে নেব, আর এখানে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা এটাকে বাইরে রাখবো। দ্যাট মিনস মাইনাস গামা প্লাস 1 মানে কি 1 মাইনাস গামা। তা আমাদের ভেতরে কি থাকবে, দেখো ভেতরে থাকছে হচ্ছে আমাদের এখানে প্রথমে V1 কাজ করবে, দ্যাট মিনস V1 ইনভার্স গামা প্লাস 1, ওর সাথে আমরা কি গুণ করবো মাইনাস, তারপর কাজ করবে কি V4 ইন্টু না V4 না V4 ইনভার্স গামা প্লাস 1, ওর সাথে গুণ যাবে হচ্ছে কে। তো এটা আমাদের এখানে থাকছে। তো তারপর আমার মনে হয় এটা আমরা পরের স্লাইডে করি। তো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউ অফ ডি এর মানটা পাচ্ছি। তাহলে চলো আমরা পরের স্লাইডে এটা সলভ করে ফেলি। তাহলে ডব্লিউ অফ ডি এ যেটা, এটা আমরা কতটুকু পরিমাণ পেলাম, ডব্লিউ অফ ডি এ ইজ ইকুয়াল টু আমি এখানে আগের স্লাইডে পেয়েছি হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা। তো এখানে আমি দেখতে পাচ্ছি 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। তাহলে চলো লিখে ফেলি। আমি এখানে এটাকে এইভাবে লিখতে পারি, V1 টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু শুধুমাত্র V1, তাই না? এভাবে লিখতে পারি ইন্টু কে। এখন দেখো কে এর মানটা আমি এখানে কীভাবে বসাবো। তুমি জানো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, এটা মানে যা, P2 V2 টু দি পাওয়ার গামা, এটা মানে তা, আবার P3 B3 টু দি পাওয়ার গামা, এটাও মানে তা, আবার P4 V4 টু দি পাওয়ার গামা, এটাও মানে কি তা। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটার মান কি সমান, এবং প্রত্যেকটার মান কী হিসেবে কাজ করে, কনস্ট্যান্ট বা কে হিসেবে কাজ করে। তার মানে কে এর মানটা আমি চাইলে এভাবে দিতে পারি। তাই যদি আমি দিতে পারি তাহলে আমরা অবশ্যই এখানে কে যেটা আছে তার বদলে লিখতে পারবো V1 ইন্টু P1, দ্যাট মিনস V1 টু দি পাওয়ার গামা লিখতে পারবো। তো আমি একটু ভিন্ন কালারে লিখি, কে এর জায়গায় আমি লিখতে পারি V1 এবং P1 টু দি পাওয়ার গামা, এভাবে আমরা এটাকে লিখতে পারি। না, আমি একটু ভুল লিখেছি, এটা আসলে হবে হচ্ছে উল্টোভাবে, দ্যাট মিনস P1 ইন্টু V1 টু দি পাওয়ার গামা, এভাবে আমরা এটাকে লিখতে পারি। তারপর আমরা আগের লাইনটাই লিখবো, দ্যাট মিনস মাইনাস দিব। তো এখানে আমাদের ছিল হচ্ছে V4 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, তার মানে আমরা এটাকে লিখতে পারি V4 ইনভার্স গামা ইন্টু V4 টু দি পাওয়ার 1, তাই না? এভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি। আবার ইন্টু এখানে কে এসেছে, তার মানে কে এর মানটা আমরা কীভাবে লিখতে পারি, কে এর মানটা লিখতে পারি আমরা প্রথমে আমরা লিখতে পারি, যেহেতু এখানে V4 নিয়ে আমরা কাজ করছি, তার মানে আমি এখানে V4 এর সাথে মিল রেখে P4 লিখব, এবং আমরা এখানে লিখব V4 টু দি পাওয়ার গামা। তো এটা আমরা লিখতে পারি আমাদের এই সূত্র অনুসারে। তো এই হচ্ছে আমাদের টোটাল অবস্থা। তো আমরা জাস্ট সিম্পল একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা এখানে সিম্পলি কে এর মানটা বসিয়ে দিয়েছি আমাদের এখান থেকে নিয়ে। তো যখন আমরা V1 নিয়ে কাজ করছি তখন কে এর মানের ক্ষেত্রে এখানে V1 টু দি পাওয়ার গামা বসিয়েছি, আর যখন আমরা এখানে V4 নিয়ে কাজ করছি তখন কে এর ক্ষেত্রে আমরা V4 টু দি পাওয়ার গামা নিয়ে কাজ করেছি। তাই যদি হয় তাহলে আমাদের এটা এবং এটা এখানে কাটা যাবে, যেটা তোমরা জানো, আবার এটা এবং এটা কি এখানে কাটা যাবে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে ফাইনাল যে লাইনটা থাকে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র P1 ইন্টু V1 থাকে, মাইনাস এখানে যেটা থাকে সেটা হচ্ছে P4 ইন্টু V4 থাকে, এই অংশটুকু থাকে। তারপর তোমরা আরেকটা জিনিস জানো, আরেকটা সূত্র জানো যেটা তুমি অলরেডি দেখেছো, সেটা হচ্ছে PV ইজ ইকুয়াল টু কি nRT, তাই না? এটা আমরা সবাই জানি, আদর্শ গ্যাসের সূত্র। তো যেহেতু আমাদের এখানে P1 V1 আছে, তাই আমরা এই জায়গাটাতে লিখতে পারি, কি লিখতে পারি, P1 V1 এর জায়গায় আমরা লিখতে পারি nR ইন্টু T1, আবার এই জায়গাটাতে আমরা লিখতে পারি
P4 এর জায়গায় nRT4, কেননা যেহেতু আমাদের, আচ্ছা আমরা আরেকটা জিনিস বলি, আমি এখানে T4 লিখবো নাকি T1 লিখবো এটা আমরা কিন্তু এখনও জানি না। কেন জানি না? কারণ আমরা এই গ্রাফে দেখতে পাচ্ছি যখন আমাদের P1 এবং V1 কাজ করে তখন আমাদের তাপমাত্রা T1 কাজ করে। তার মানে সত্যিকার অর্থে আমরা P1 V1 এর জায়গায় এখানে আমরা T1 লিখতে পারবো। বাট যখন আমাদের P4 এবং V4 কাজ করে তখন কিন্তু আমাদের তাপমাত্রাটা T2 কাজ করে। খেয়াল করে দেখো আমাদের এখানে গ্রাফে তাপমাত্রাটা কিন্তু T2 কাজ করছে। তাপমাত্রা যেহেতু T2 কাজ করছে তার মানে আমাদের এই জায়গাটাতে বসবে কি T2। তারপরের লাইনটা কী হবে? অবশ্যই এরকম হবে। তুমি এখান থেকে nrটাকে কমন নাও, দ্যাট মিনস উপরে বসবে হচ্ছে nr, নিচে বসবে হচ্ছে 1 মাইনাস গামা, আর এখানে বসবে কি T1 মাইনাস T2, তাই না? এরকম একটা মান আমাদের এখানে বসবে। এখন তুমি চাইলে এটার একটা নেগেটিভ সাইন দিতে পারো। দ্যাট মিনস তুমি এখানে যদি একটা নেগেটিভ সাইন দাও বা -1 যদি তুমি কমন নাও তাহলে আমাদের নিচে হবে কি গামা -1, আর এটা কি থাকবে T1 মাইনাস T2 থাকবে। তাহলে এই যে আমরা জিনিসটা বের করলাম এটা আসলে কি ছিল? WDA ছিল, অথবা রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের পরিমাণ ছিল। তো এখন দেখতে পাচ্ছ রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের পরিমাণটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ যেহেতু আসছে, আমি বলেছিলাম এই নেগেটিভ মান কি? এই নেগেটিভ মানে হচ্ছে আমাদের ঋণাত্মক কাজকে নির্দেশ করে। দ্যাট মিনস সত্যিকার অর্থে আমাদের এখানে পরিবেশ থেকে একটা কাজ করছে সিস্টেমের উপর, বা পরিবেশ সিস্টেমের উপর একটা কৃতকাজ করছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই সমীকরণ যেটা আমাদেরকে এই টোটাল গ্রাফের যে হলুদ কালারের অংশ এরিয়াটা আছে এই এরিয়াটাকে নির্দেশ করে, অথবা রুদ্ধতাপীয় সংকোচনে যে কৃতকাজ আছে যেটা পরিবেশ করেছে সেই পরিবেশের কাজটাকে নির্দেশ করে, এবং এটা অবশ্যই ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক হিসেবে কাজ করবে। তাহলে আমাদের সূত্রটা কতটুকু? আমাদের সূত্রটা হচ্ছে মাইনাস ইন্টু nr ডিভাইড বাই গামা -1 ইন্টু T1 মাইনাস T2। তার মানে অবশ্যই এর আগে মাইনাসটা কাজ করবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে মোটামুটি 4টা ধাপ কমপ্লিট করেছি এবং প্রত্যেকটা ধাপের জন্য কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কৃতকাজ পেয়েছি। বাট আমি যদি এখন টোটাল কার্নের চক্রের জন্য কৃতকাজ বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই 4টা ধাপের কৃতকাজগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটা কার্নের চক্র সম্পূর্ণটা দেখতে পাচ্ছি, এবং আমরা এটাকে এইভাবে পড়েছিলাম যে আমাদের 1 নম্বর পয়েন্টটা ছিল A বিন্দু, 2 নম্বর পয়েন্টটা ছিল B বিন্দু, 3 নম্বর পয়েন্টটা ছিল C বিন্দু, এবং 4 নম্বর পয়েন্টটা ছিল কি D বিন্দু। এখন আমি যদি কার্নের চক্রের টোটাল কৃতকাজ বের করতে চাই তাহলে সেটা হবে কি W, এবং W এর মান হবে কি প্রত্যেকটা ধাপ বা প্রত্যেকটা প্রসেসের কাজের সমান। দ্যাট মিনস আমাদের এখানে A থেকে শুরু করে B পর্যন্ত একটা কৃতকাজ হয়েছে, B থেকে শুরু করে C পর্যন্ত একটা কৃতকাজ হয়েছে, C থেকে শুরু করে D পর্যন্ত একটা হয়েছে কাজ, এবং D থেকে শুরু করে A পর্যন্ত একটা কাজ হয়েছে। তো আমরা এই কাজগুলো কিন্তু অলরেডি বের করেছি। যদি আমরা এই কাজগুলোকে যোগ করে দিই তাহলে আমরা টোটাল কার্নের চক্রের কৃতকাজটা পেয়ে যাব। এবং এর মধ্যে আরেকটা জিনিসও তুমি জানো যে আমাদের W থেকে শুরু করে মানে W অফ AB যেটা, এটা কিন্তু ধনাত্মক কাজ ছিল। দ্যাট মিনস আমাদের সিস্টেমটা পরিবেশের উপর কাজ করতো। W অফ BC যেটা, এটাও কিন্তু ধনাত্মক কাজ ছিল। বাট W অফ CD যেটা, এটা কিন্তু ঋণাত্মক কাজ ছিল। দ্যাট মিনস এখানে আমাদের পরিবেশটা সিস্টেমের উপর কাজ করে। এবং W অফ DA যেটা, এটাও কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক কাজ ছিল। তাহলে চলো আমরা এখন মানগুলো বসাই। তো দেখো মানগুলো বসালে কি হবে? আমাদের এখানে প্রথমে W অফ AB যেটা, এটা কিন্তু সমষ্ণতাপীয় প্রসারণকে নির্দেশ করে। তাহলে সমষ্ণতাপীয় প্রসারণ বা আইসোথার্মাল এক্সপানশনে যেই আমরা কৃতকাজটা পেয়েছি তার মানটা কী ছিল? তার মানটা ছিল হচ্ছে n ইন্টু r ইন্টু T1 ছিল। তারপর আমরা লন দিতাম, এবং উপরে যেটা দিতাম সেটা হচ্ছে শেষ আয়তন, নিচে দিতাম আমরা এখানে আদি আয়তন, তাই না? এটা আমরা বের করেছিলাম W অফ AB হিসেবে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ, এবং রুদ্ধতাপীয় প্রসারণের সূত্রটা কী ছিল? উপরে ছিল আমাদের n ইন্টু r, নিচে ছিল আমাদের এখানে গামা -1, এই অংশটুকু ছিল, এবং ওর সাথে আমরা গুণ করতাম কাকে? T1 মাইনাস T2কে আমরা এখানে গুণ করতাম। তারপর প্লাস দেব W অফ CD। W অফ CD এর মানটা কী ছিল সেটা আমরা তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা কিন্তু আমাদের কয়েকটা স্লাইড আগেই দেখতে পাচ্ছ সমষ্ণতাপীয় সংকোচন যেটা, সেখানে W অফ CD আমরা বের করেছি যেটা ছিল nRT2 লন V4 ডিভাইড বাই V3। তাহলে চলো আমরা এখন এটা এখানে বসিয়ে দিই। তাহলে আমাদের এখানে কি বসবে? আমাদের এখানে বসবে হচ্ছে, আমি একটু ভিন্ন কালারে লিখি তাহলে বুঝতে পারবে। আমাদের এখানে বসবে n, তারপর r, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে লন, উপরে বসবে কি V4, নিচে বসবে কি আমাদের V3। তাহলে এটা ছিল আমাদের সমষ্ণতাপীয় সংকোচনে কৃতকাজের পরিমাণ। এবং তারপর আমরা আরেকটা জিনিস এখানে বসাবো, সেটা হচ্ছে প্লাস দিব। এরপরে রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের পরিমাণ, দ্যাট মিনস W অফ DA। তো দেখো আগের স্লাইডে আমরা বের করেছিলাম এটার মান। তো W অফ D এর মানটা কী ছিল? মাইনাস nr ডিভাইড বাই গামা -1। তাহলে চলো আমরা এটা এখানে বসিয়ে দিই। আমরা এখানে বসে হচ্ছে মাইনাস nr ডিভাইড বাই গামা -1, এবং এরপরে ছিল হচ্ছে T1 মাইনাস T2। তাহলে পরের অংশে গুণ ছিল হচ্ছে T1 মাইনাস T2। তো এই হচ্ছে আমাদের টোটাল কৃতকাজের মান। এখন এটাকে তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই না? তা না হলে তো আমরা এখানে অনেক কিছু বের করতে পারবো না। এবার এখানে একটা দারুণ জিনিস দেখো, সেটা হচ্ছে
আমরা এখানে একটা জিনিসকে মেলাতে পারি, সেটা হচ্ছে কি, তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে আমাদের এখানে 2 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্ট কিন্তু পুরোপুরি মিলে যায়। তুমি যদি একটু খেয়াল করো দেখো আমাদের এখানে এই যে এতটুকু পার্ট দেখতে পাচ্ছ না, এবং এখানে যে এতটুকু পার্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি মিলে যায়, বাট একটার ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট। দ্যাট মিনস একটার আগে আমাদের আছে মাইনাস, আরেকটার আগে আছে প্লাস। তার মানে এন আর ডিভাইড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2, এটা যেহেতু মিলে যাচ্ছে দুটো পক্ষ থেকে, তার মানে এই টোটালটা এবং এই টোটালটা কী হবে, কাটা যাবে। আর যদি আমি এই টোটালটাকে কাটা দিই তাহলে আমরা এখানে নতুন একটা সমীকরণ পাবো, যে সমীকরণ আমি দেখতে পাচ্ছি প্রথমে থাকবে এন আর T1 ইন্টু লন, এখানে থাকবে হচ্ছে V2 ডিভাইড বাই V1, ওর সাথে আমরা এখানে যোগ করবো কাকে, এন আর T2 ইন্টু লন, উপরে থাকবে হচ্ছে V4, নিচে থাকবে হচ্ছে আমাদের এখানে V3। তাহলে এতটুকু অংশ আমরা এখানে দেখতে পারি। তারপরে আমাদের পরের লাইনটা এরকম হবে, তুমি দেখতে পাচ্ছ আমাদের এই সমীকরণে কিন্তু দুটো জিনিস কমন যায়, একটা হচ্ছে এন আর কমন যায়। যদি এন আর কমন যায় তাহলে আমাদের এখানে থাকছে T1 ইন্টু লন, উপরে থাকবে হচ্ছে V2, নিচে থাকবে হচ্ছে V1, তারপর আমাদের এখানে থাকছে হচ্ছে প্লাস, এখানেও কিন্তু আমাদের শুধুমাত্র T2 এবং লন এই দুটো থাকে, উপরে থাকবে হচ্ছে V4, নিচে থাকবে হচ্ছে V3। তাহলে এতটুকু অংশ আমরা এখানে পাবো। তো তাই যদি হয়ে থাকে তো এটাই হচ্ছে আমাদের কি টোটাল কৃতকাজের পরিমাণ, বা বলা যায় কান্নার চক্রে আমাদের মোট কৃতকাজের পরিমাণটা হচ্ছে এটা। এখন তুমি চাইলে এটাকে কিন্তু মডিফাই করে অন্যভাবে লিখতে পারো। দ্যাট মিনস তুমি চাইলে এই লাইনটাকে এভাবে লিখতে পারো, তোমার এন আরটা আগের মধ্যে কমন থাকছে, ভেতরে থাকছে আমাদের এখানে T1, তারপরে এরপরে থাকছে আমাদের এখানে লন, উপরে থাকছে হচ্ছে আমাদের V2, নিচে থাকছে হচ্ছে V1। তুমি চাইলে এখানে V4 ডিভাইড বাই V3 এটাকে চেঞ্জ করতে পারো। কীভাবে, আমি এখানে T2 দিলাম, লন দিলাম, তুমি যদি এটাকে চেঞ্জ করো উপরে চলে আসবে কি V3, নিচে চলে আসবে কি V4। তার মানে তুমি যদি এখানে এক্সচেঞ্জ করো জিনিসটা, এখানে একটা এক্সট্রা মাইনাস চলে আসবে লগের বা লনের নিয়ম অনুসারে, তাহলে এটাও কিন্তু তোমার টোটাল কৃতকাজ হিসেবে কাজ করবে। এখন এখানে আমরা যে টোটাল কৃতকাজটা বের করেছি এটা আসলে কাকে নির্দেশ করে, এটা আসলে আমি এই যে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি না, টোটাল ABCD একটা গ্রাফ, এই টোটাল গ্রাফের ক্ষেত্রফলটাকে নির্দেশ করে। দ্যাট মিনস আমি যদি এখানে একটু এঁকে দিই তোমাদেরকে, যদি আকারে একটু ডাব, তো তাও তোমরা বুঝে নাও যে আমি এখানে যদি টোটাল এরিয়াটা দেখতে চাই, ABCD এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের পুরোপুরি কান্নার চক্রের কৃতকাজ হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল। তার মানে তুমি যখন কোনো একটা কান্নার চক্র নিয়ে কাজ করবে তাহলে ওই কান্নার চক্রে আমি যে মোট কৃতকাজটা পাবো সেটা হচ্ছে কান্নার চক্রের যে গ্রাফটা আছে, দ্যাট মিনস P ভার্সেস V যে গ্রাফটা আছে, এই গ্রাফের যে টোটাল ক্ষেত্রফল বা এরিয়া সেটা। তাহলে এখানে ABCD নিয়ে আমাদের যে এরিয়া বা ক্ষেত্রফলটা তৈরি হয়েছে আমি একটু লিখে দিই, এটাই হচ্ছে আমাদের সেই হলুদ কালারের এরিয়া বা ক্ষেত্রফল, যেটা আমাদের মোট কান্নার চক্রের কৃতকাজকে নির্দেশ করে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা, দ্যাট মিনস আমি যদি ইটা বের করতে চাই এর মান কী হবে সেটা আমরা দেখব। তো আমরা তো জানি যে কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কী হয়, ওই ইঞ্জিনটাতে আমি যে পরিমাণ তাপ ইনপুট হিসেবে দিই সেটা বসে হচ্ছে নিচে, দ্যাট মিনস কিউইন বসবে আমাদের এখানে নিচে, আর ওই ইঞ্জিনটা আমাদের টোটাল চক্রে যে পরিমাণ কাজ করে, দ্যাট মিনস কৃতকাজ, সেটা বসবে কি উপরে। তাহলে কোনো একটা কার্নোর চক্রে যে এই দক্ষতাটা সেটা হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই কিউ ইন। এখন তুমি ডব্লিউ কিন্তু আগের স্লাইডে বের করেছো তাই না, ডব্লিউ কী ছিল, আমাদের কার্নোর চক্রের মোট কৃতকাজ ছিল। বাট এখানে কিউ ইন যেটা, সেটা কি ছিল, যে পরিমাণ তাপ আমি তাপ উৎস থেকে কান্নার ইঞ্জিনের মধ্যে দিয়েছি সেটাই কি ছিল, কিউ ইন। এবং তোমরা যদি একদম প্রথম দিকে স্লাইডের দিকে খেয়াল করে থাকো তাহলে আমরা কিন্তু সেখানে কিউ ইনের মানটা বের করেছিলাম। তো দেখো কিউ ইনের মানটা কীরকম ছিল, কিউ ইনের মানটা ছিল হচ্ছে এন আর T1 ইন্টু লন, উপরে ছিল হচ্ছে আমাদের এখানে V2, নিচে ছিল কি V1। এটা হচ্ছে একদম আমাদের প্রথম প্রসেসে কাজ করতো, দ্যাট মিনস এ থেকে শুরু করে বি যে প্রসেসটা ছিল ওই প্রসেসে আমাদের আইসোথার্মাল এক্সপানশন ঘটেছিল, দ্যাট মিনস সমষ্ণতাপীয় প্রসারণ ঘটেছিল। তো এই সমষ্ণতাপীয় প্রসারণে কিন্তু আমি কিউইনের মানটা বের করেছি, এটা তোমরা একটু চেক করে দেখতে পারো একদম প্রথম দিকে। তাই যদি হয় আমরা এখন ডাব্লিউ জানি, তারপর হচ্ছে কিউ ইন জানি, তো এই মানগুলো এখন আমি এখানে বসিয়ে দেবো। দেখো বসালে কি হয়, তো আমরা উপরে বসাবো হচ্ছে ডব্লিউ এর মানটাকে আর নিচে বসাবো হচ্ছে কিউ ইনের মানটাকে। তো কিউ ইনের মানটা হচ্ছে এন আর T1 এবং এখানে হচ্ছে আমরা লন দিব, উপরে থাকবো হচ্ছে V2, নিচে থাকবো হচ্ছে V1। এবং আমরা কৃতকাজ যেটা পাচ্ছি কার্নের চক্রে, তো সেটার মান কী ছিল, এন আর ইন্টু T1। আচ্ছা আমরা এটা আস্তে আস্তে লিখি, এখানে আমাদের এন আরটা হচ্ছে কমন যাবে, তারপর ভেতরে কি ছিল, T1 লন ছিল। তো এখানে আমাদের আসবে হচ্ছে T1, তারপর হচ্ছে লন, উপরে ছিল আমাদের V2, নিচে ছিল কি V1। তারপর এখানে আমরা মাইনাস দিতাম, এখানে আমরা কি লিখেছিলাম, T2 লিখেছিলাম খুব সম্ভবত, হ্যাঁ T2 লন B3 বাই B4। তাহলে T2 এখানে হবে লন, উপরে হবে হচ্ছে V3
ডিভাইড বাই V4, যেটা ছিল মোট কান্নার চক্রের কৃত কাজ। তো এটাকে আমরা উপরে দিয়ে দিলাম। তো এটাই কি আমাদের কর্মদক্ষতা হিসেবে কাজ করবে। তো এখন এই কর্মদক্ষতার ভিতরে আমাদের আরেকটু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু মানে কয়েকটা জিনিস মিলছে আবার নাও মিলছে, মানে মিলা না মেলার মতো একটা অবস্থা আছে। তো আমি যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এখানে T1টাকে এবং T2টাকে একসাথে রাখি, তবে আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, আমাদের এখানে সমস্যাটা হচ্ছে দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে V2 ডিভাইড বাই V1 এটাকে নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের V3 ডিভাইড বাই V4 এটাকে নিয়ে। তো এই দুটো সমস্যা আমরা এখন সমাধান করবো একটু অন্যভাবে। তো আমি এখানে অ্যান্ড দিয়ে রাখলাম। কীভাবে সমাধান করবো আমি একটু বলি। আমরা কিন্তু একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে এরকম যে আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম যে T ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো তোমাদের মনে থাকার কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম। তো তাই যদি পড়ে থাকি, তাহলে আমরা এখানে দুটো প্রসেস নিয়ে কাজ করি। একটা হচ্ছে ধরো 2 নম্বর প্রসেস। 2 নম্বর মানে হচ্ছে কি, বি নম্বর প্রসেস থেকে শুরু করে আমি যদি সি নম্বর প্রসেসের দিকে তাকাই, তাহলে 2 থেকে শুরু, মানে 2 না, এটা আসলে বি থেকে শুরু করে সি, বা বলা যায় 2 থেকে শুরু করে 3। আমি একটু লিখে দিচ্ছি। আমাদের এটা ছিল 3 নম্বরটা সি নম্বর স্টেট, আর 4 নম্বরটা ছিল ডি নম্বর স্টেট। তো তুমি যদি বি থেকে শুরু করে সি এর দিকে তাকাও, তাহলে আমরা কিন্তু এরকম একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের সূত্রটা কী হবে, আমাদের বি নামক যে স্টেট, ওখানে আমাদের যেই তাপগতীয় ব্যবস্থা ছিল সেটা একটু অন্যরকম ছিল। আমি একটু লিখে ফেলি। আমাদের এ নম্বরটা ছিল P1 V1, এটা ছিল আমাদের T1। বি নম্বরটা ছিল আমাদের এখানে P2 V2, এটা ছিল আমাদের T1। সি নম্বর স্টেটে আমাদের ছিল হচ্ছে P3 V3, এবং এটা তাপমাত্রা পরিবর্তন হয়ে T2 হয়েছে। এবং ডি নম্বর স্টেটে ছিল আমাদের P4, তারপর হচ্ছে ছিল V4, আর এখানে ছিল আমাদের T2, সেম ছিল। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমি 2 থেকে শুরু করে 3 অথবা বি থেকে শুরু করে সি এতটুকু স্টেটের জন্য বা এতটুকু প্রসেসের জন্য আমি এখানে লিখতে পারি কি, বি এর তাপমাত্রা, দ্যাট মিনস বি বিন্দুতে তাপমাত্রা ছিল আমাদের T1, এবং বি বিন্দুতে আয়তন কোনটা ছিল, অবশ্যই V2 ছিল। তাহলে এটা টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি। এটা ইজ ইকুয়াল টু সি বিন্দুতে আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে T2, এবং আয়তনটা কত ছিল, আমাদের V3 ছিল। তো এটা টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি। তার মানে আমরা তাপগতীয় প্রক্রিয়াতে প্রত্যেকটা স্টেট বা অবস্থার জন্য কিন্তু এই জিনিসটাকে লিখতে পারতাম। দ্যাট মিনস তাপমাত্রা গুণন আয়তন টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কে বা কনস্ট্যান্ট লিখতে পারতাম। এই জন্য আমাদের বি বিন্দুর জন্য এটার মান যা হবে, সি বিন্দুর জন্য কি এটার মান তা হবে। কেন এটা লিখেছি, কারণ আছে। কারণ হচ্ছে আমরা কিন্তু এর পরের লাইনে একটা সুন্দর জিনিস পাই। সেটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমরা পরের লাইনে পাচ্ছি, যদি T1 ডিভাইড বাই T2 করি, দ্যাট মিনস আর গুণ যদি করি, তাহলে আমাদের এখানে চলে আসছে কি, আমাদের এখানে চলে আসছে হচ্ছে V3 ডিভাইড বাই V2, এবং এর উপর আমাদের পাওয়ার হিসেবে থাকবে গামা মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের একটা কাহিনী। আমরা আরেকটা কাহিনী দেখি। সেটা হচ্ছে আমরা 4 নম্বর থেকে 1 নম্বর দেখি। দ্যাট মিনস 4 নম্বর হচ্ছে আমাদের এখানে ডি স্টেট বা ডি অবস্থা। তো ডি থেকে শুরু করে আমি যদি এই স্টেটের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো, ডি নম্বর যে স্টেটটা ছিল, সেই স্টেটে আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে T2, তার মানে আমি এখানে লিখতে পারি T2, এবং আমাদের আয়তনটা ছিল সেখানে কি V4, তাহলে আমি V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি। এটার মান যা হবে আমাদের এ নম্বর স্টেটে, এদের গুণফলের মান তাই হবে। তার মানে এ নম্বর স্টেটে আমাদের এখানে তাপমাত্রা ছিল কি T1, এবং আমাদের এখানে আয়তন ছিল কি V1। তার মানে আমরা এখানে V1 এর উপর গামা মাইনাস 1 পাওয়ার হিসেবে দিতে পারি। তাহলে আমরা ডি থেকে শুরু করে এর জন্য আবারও লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে আর গুণ করে T1 ডিভাইড বাই T2 যদি করি, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই হবে হচ্ছে উপরে V4, নিচে হবে হচ্ছে V1, এবং এটার পাওয়ার হিসেবে থাকবে গামা মাইনাস 1। তাহলে একটা বিষয় দেখো তো, আমি যদি এটাকে 1 নং সমীকরণ দিই, আর এটাকে আমি যদি 2 নং সমীকরণ দিই, তাহলে দুইটা সমীকরণের মধ্যেই দেখতে পাচ্ছি T1 ডিভাইড বাই T2 চলে এসেছে। তো যেহেতু দুইটা সমীকরণের মধ্যে T1 ডিভাইড বাই T2 চলে এসেছে, তাহলে আমি এখানে 1 এবং 2 নং ইকুয়েশন থেকে দারুণ দুটো মান পাবো। একটা হচ্ছে V3 ডিভাইড বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটার মান যা হবে V4 ডিভাইড বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটার মান কি তাই হবে, তাই তো, তাই না? কারণ দুটোই ক্ষেত্রে মানে দুটো মানে যেহেতু T1 ডিভাইড বাই T2, তার মানে দুটো মান কী হবে, সমান হবে। এখন আমি যদি উভয় পক্ষ থেকে পাওয়ারটাকে উঠিয়ে দিই, দ্যাট মিনস গামা মাইনাস 1টাকে যদি উঠিয়ে দিই, আমি এখানে পাবো V3 ডিভাইড বাই V2, এটার মান যা হবে V4 ডিভাইড বাই V1, এটা মানও কি তাই হবে। তাহলে আমি এখানে বিশাল একটা কাহিনী করে ফাইনালি একটা ছোট্ট জিনিস পেলাম, যেটা হচ্ছে V3 ডিভাইড বাই V2 ইজ ইকুয়াল টু V4 ডিভাইড বাই V1। কেন এটা আমি বের করেছি, তার মেইন কারণটা হচ্ছে আমাদের এখানে কর্মদক্ষতাতে, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি একটু এক্সচেঞ্জ করি। দেখো, আমরা এটাকে V3 ডিভাইড বাই V4 লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি V2 ডিভাইড বাই V1, তাই না?
অবশ্যই তাই। তার মানে আমরা এখানে V2 ডিভাইড বাই V1 কিন্তু লিখে রাখতে পারি এখানে। তো এটুকু করার পর দেখতে পাচ্ছ যে আমাদের কর্মদক্ষতাতে একটা ছোট্ট অংশ ছিল কি V3 ডিভাইড বাই V4। তোমরা যদি দেখতে না পারো তাহলে আমি এখানে মার্ক করে দিচ্ছি, আমাদের এখানে একটা অপশন ছিল V3 ডিভাইড বাই V4। তাহলে V3 ডিভাইড বাই V4 এর মানটা আমি এখন যদি এখান থেকে নিয়ে V2 ডিভাইড বাই V1 বসাই তাহলে একটা দারুণ ইকুয়েশন পাবো। তাহলে চলো আমরা এখন এটা করে ফেলি। তার জন্য কি করব, তার জন্য আমরা এখানে কি করা যায়, আমরা এখানে ছোট্ট করে করি নাকি নেক্সট পেজ নেব? আমরা একটা কাজ করি, আমরা নেক্সট পেজে দেখি। তো নেক্সট পেজে আমি যদি কর্মদক্ষতাকে আবার লিখি, দ্যাট মিনস এটা হবে আমাদের ইটা। তো ইটা ইজ ইকুয়াল টু উপরে কি বসবে, আমাদের উপরে বসবে হচ্ছে, দেখো আমি এখন মানটা নিয়েই কাজ করি, নিচে বসতে হচ্ছে NRT1। তো আমি এখানে এই কালারই লিখি NRT1। তারপরে বসেছিল নিচে হচ্ছে লন V2 ডিভাইড বাই V1। তো এখানে বসবে হচ্ছে লন V2 ডিভাইড বাই V1, এতটুকু হচ্ছে নিচে বসেছে। উপরে কি বসেছে, এনআরকে আমরা কমন নিয়েছি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকেই এনআর এবং এনআরটাকে কেটে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এখানে আর এক্সট্রা এনআর লেখার দরকার নেই। তাই যদি হয় তাহলে আমাদের আরেকটু বাড়াতে হবে এটাকে। ওকে, তো এবার দেখো কি হয়, আমাদের উপরে আছে কি T1 লন V2 ডিভাইড বাই V1। তার মানে T1 তারপর হচ্ছে লন V2 ডিভাইড বাই V1, এতটুকু পাচ্ছি। তারপর হচ্ছে মাইনাস পাচ্ছি, এবং এই মাইনাসটা লেখার পর আমি এখানে দেখতে পাচ্ছি T2 লন ছিল, তাই না? তো এখানে আমাদের ছিল T2 তারপর হচ্ছে লন ছিল। খেয়াল করে দেখো তো আমাদের এখানে V3 ডিভাইড বাই V4 এটার মান যা, V1 মানে V2 ডিভাইড বাই V1 এটার মানও কি তা। তাহলে আমি V3 ডিভাইড বাই V4 এই জায়গাটাতে বসাতে পারি V2 ডিভাইড বাই V1কে। তাহলে এই জায়গাটাতে আমি কী কী বসাতে পারি, V2 ডিভাইড বাই V1, এই অংশটাকে আমরা এখানে কিন্তু বসাতে পারি এখন। তাই যদি বসাই তাহলে দেখো আমাদের এখানে কিন্তু একটা জিনিস কমন যায়। কি কমন যায়, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সরাসরি লন V2 ডিভাইড বাই V1 কমন যায় উপরে। তাহলে আমরা উপরে এটাকে কমন নিয়ে নিচ্ছি, আমাদের উপরে বসবে হচ্ছে লন V2 ডিভাইড বাই V1 যেটা কমন যায়, এবং বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র T1 মাইনাস T2 থাকে। খেয়াল করে দেখো এই অংশটাকেও আমাদের শুধুমাত্র থাকছে, আর নিচে থাকছে একইভাবে T1, এবং এখানে থাকছে লন, উপরে থাকবে কি V2 ডিভাইড বাই কি V1 থাকবে। তো একটা জিনিস দেখো আমাদের এখানে আবার দুটো জিনিস কাটা যায়। কোন কোন দুটো জিনিস কাটা যায়, একটা হচ্ছে লন V2 ডিভাইড বাই V1, এবং উপরেও কি লন V2 ডিভাইড বাই V1 কাটা যায়। তাই যদি হয় তাহলে আমাদের আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকছে হচ্ছে জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে T1, একটা হচ্ছে আমাদের T2, এবং নিচে থাকছে শুধুমাত্র T1। তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের ইটা বা কর্মদক্ষতার মান। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি আমাদের কর্মদক্ষতা বা ইটা, যেটা হচ্ছে আমাদের টোটাল কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা, সেটা হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। দ্যাট মিনস আমি এটাকে ভেঙে ফেলে এভাবে লিখতে পারি, এবং তুমি এটাকে অবশ্য ইন্টু 100% দিয়েও লিখতে পারো, কেননা কর্মদক্ষতাকে মানে পার্সেন্টেজ হিসেবে বা শতকরা হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের একটা টোটাল কার্নের ইঞ্জিনের যে দক্ষতা আছে বা এফিসিয়েন্সি আছে সেটা শুধুমাত্র আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে। এখানে কিন্তু কোনো তাপের কোশ্চেন আসেনি। দ্যাট মিনস T2 এবং T1 কী ছিল, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা ছিল। তাহলে আমাদের কোনো একটা কার্নের ইঞ্জিনের কর্মদক্ষতা এটা নির্ভর করে শুধুমাত্র টেম্পারেচার বা টি এর উপর, দ্যাট মিনস তাপমাত্রার উপর নির্ভর করে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কার্নের ইঞ্জিনের যে এফিসিয়েন্সি এটা কিন্তু সবচেয়ে বেশি কর্মদক্ষতাযুক্ত। তার মানে আমরা বাস্তবে যত ধরনের তাপ ইঞ্জিন ইউজ করি না কেন, যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বা ভাসপীয় ইঞ্জিন, এদের কারোই কর্মদক্ষতা এই কার্নের ইঞ্জিনের ধারে কাছে আসতে পারে না। তার মানে কার্নের ইঞ্জিনের যে এফিসিয়েন্সি আছে এটা অনেক বেশি পরিমাণে থাকে বা হাই থাকে, কেননা আমাদের কার্নের ইঞ্জিনে কোনো পরিমাণ লস ঘটে না, বা ফ্রিকশন লস বা ঘর্ষণ বল ঘটে না, বা বলা যায় তাপের কোনো অপচয় ঘটে না। সেই জন্য বলতে পারি আমাদের কার্নের ইঞ্জিনের জন্য যে এফিসিয়েন্সি বের করেছি এর মানটা অনেক অনেক বেশি থাকে। এবং বাস্তবে আমি যদি কোনো একটা ভাসপীয় ইঞ্জিনের কথা বলি, তো ভাসপীয় ইঞ্জিনের জন্য ধরো ইটা অফ স্টিম ধরলাম, ইটা অফ অ্যাস, দ্যাট মিনস ভাসপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, এবং ভাসপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা মোটামুটি 8 থেকে শুরু করে 15%-এর মতো হয়ে থাকে। তারপর তুমি যদি কোনো একটা পেট্রোল ইঞ্জিনের কথা বলো, দ্যাট মিনস ইটা অফ পি, তো ওই পেট্রোল ইঞ্জিনের যে কর্মদক্ষতাটা সেটা মোটামুটি 40% হয়ে থাকে। এবং তুমি যদি আমাদের এখানে একটা ইয়ের কথা বলে থাকো, দ্যাট মিনস ডিজেল ইঞ্জিনের কথা যদি বলে থাকো, যেটা হচ্ছে ইটা অফ ডি দিয়ে প্রকাশ করেছি আমি, তাহলে ডিজেল ইঞ্জিনের কর্মদক্ষতাটা আরেকটু বেশি থাকে, সেটা হচ্ছে 50 থেকে শুরু করে 55%-এর মতো হতে পারে। বাট কার্নোর ইঞ্জিনের যে দক্ষতাটা সেটা প্রায় 100%-এর কাছাকাছি হয়। এজন্য আমাদের কার্নোর ইঞ্জিন কখনোই সম্ভব হয় না।
আমরা এবার তোমাদেরকে একটা প্রমাণ দেখাবো, সেটা হচ্ছে Q2 ডিভাইড বাই Q1 ইজ ইকুয়াল টু T2 ডিভাইড বাই T1। তো চলো আমরা এটা একটু দেখে ফেলি। আমরা এখানে আগের মতো করেই দেখতে পাচ্ছি একটা কার্নার চক্র দেওয়া আছে, এবং তোমরা কিন্তু এই কার্নার চক্রের প্রত্যেকটা ধাপ নিয়ে এখন জানো। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে আমাদের B পয়েন্ট, এটা ছিল আমাদের C পয়েন্ট, এবং এটা ছিল কি আমাদের D পয়েন্ট। এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমরা কিন্তু প্যারামিটারগুলো জানো। দ্যাট মিনস A পয়েন্টে আমাদের কাজ করতো P1 V1 এবং T1 কাজ করতো। B বিন্দুতে আমাদের কাজ করতো হচ্ছে P2 V2 এবং এখানে কাজ করতো T1। সি বিন্দুতে আমার এখানে কাজ করতো P3 B3 এবং তাপমাত্রা হিসেবে কাজ করতো T2। এবং ডি বিন্দুতে আমাদের কাজ করতো কি T4 না P4, তারপর হচ্ছে V4 ইন্টু এখানে T2 কাজ করতো, মানে ইন্টু না কমা হচ্ছে T2 কাজ করতো। তো এখন এখানে Q2 এর পরিচয় কি? Q2 হচ্ছে আমি এখানে যে পরিমাণ তাপ হারাবো আইসোথার্মাল কম্প্রেশনে বা সমষ্ণতাপীয় সংকোচনে, সেটা হচ্ছে আমাদের Q2। তাহলে আলটিমেটলি আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি ডি থেকে শুরু করে, মানে সি থেকে শুরু করে ডি এর মধ্যে আমি কিউ আউট পরিমাণ তাপ হারাচ্ছি সিস্টেম থেকে। তাহলে এখানে Q2 হিসেবে আমরা কিউ আউটকে লিখতে পারি। এবং Q1 যেটা, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া যখন আমাদের প্রসারণ ঘটে, দ্যাট মিনস আইসোথার্মাল এক্সপানশন ঘটে যখন, তখন আমাদের যে পরিমাণ তাপ সিস্টেমটা রিসিভ করে সেটা হচ্ছে Q1 বা কিউইন। তার মানে এখানে যে কিউইনটা সিস্টেমে ঢুকছে সেটা হচ্ছে আমাদের Q1 হিসেবে কাজ করবে। এবং T1 এবং T2 এর পরিচয় কিন্তু তোমরা অলরেডি জানো। তো তাই যদি আমরা জেনে থাকি, তাহলে চলো আমরা এখন এটাকে সলভ করার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে দুইটা আলাদা সমষ্ণতাপীয় প্রসেস আছে। একটা হচ্ছে এ থেকে শুরু করে বি, এবং আরেকটা হচ্ছে আমাদের সি থেকে শুরু করে ডি। এবং এ থেকে শুরু করে বি এই সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কিন্তু কৃতকাজ বের করেছি, আবার সি থেকে শুরু করে ডি এখানেও কিন্তু আমরা কৃতকাজের পরিমাণ বের করেছি। বাট আমাদের এ থেকে শুরু করে বিতে যে পরিমাণ কৃতকাজ তৈরি হয়েছিল সেটা কিন্তু আমাদের ছিল কি কিউ ইন পরিমাণ তাপশক্তির সমান। আবার এখানে সি থেকে ডি পর্যন্ত আমরা যে পরিমাণ তাপশক্তি হারিয়েছি সেটা কি ছিল কৃতকাজের সমান। তার মানে এখানে কৃতকাজটা আসলে কিউ আউট হিসেবে কাজ করবে। তার মানে তোমরা যদি আগের স্লাইডগুলো একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পারবে আমরা এখানে কিউ ইন হিসেবে যেটা লিখেছিলাম তার মান কি ছিল, তার মান ছিল হচ্ছে এন ইন্টু আর ইন্টু T1। তারপর আমরা লন দিয়েছিলাম, তারপর উপরে লিখেছি হচ্ছে V2, নিচে লিখেছিলাম হচ্ছে V1। এটা ছিল আমাদের আগেকার স্লাইড অনুসারে কিউ ইন বা ইনপুট হিসেবে আমি যে তাপটা দিয়েছি সিস্টেমে ওই তাপের পরিমাণ। এবং যে পরিমাণ তাপ আমাদের সিস্টেমটা হারিয়েছে, দ্যাট মিনস কিউ আউট, এটার পরিমাণটা আমরা কীভাবে লিখেছিলাম? আমরা লিখেছিলাম NR_T2, এখানে লন দিয়েছিলাম, উপরে ছিল আমাদের এখানে V4, নিচে ছিল কি আমাদের এখানে V3। এখন খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে V2 এর যে মানটা এটা অবশ্যই কিন্তু V1 এর চেয়ে বড়, বাট আমাদের এখানে V4 এর যে মানটা এটা কিন্তু আমাদের এখানে V3 যেটা আছে তার চেয়ে ছোট, তাই না? অবশ্যই তাই, কারণ তুমি দেখতে পাচ্ছ আমাদের সি বিন্দুতে V3 এর মানটা কিন্তু অনেক বড়, বা ডি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি V4 এর মানটা কি অনেক ছোট। তার মানে আমি যে এখানে এই সমীকরণটা লিখেছি এই সমীকরণের মানটা আসলে কি আসবে? একটা নেগেটিভ মান আসবে। দ্যাট মিনস কিউ আউটের যে মানটা সেটা কিন্তু টোটালি নেগেটিভ আসবে। তাহলে যদি নেগেটিভ মান আসে তাহলে আমরা কিন্তু এই সমীকরণটাকে একটু অন্যভাবে লিখতে পারি। দ্যাট মিনস আমরা আসলে কিউ আউটটাকে এভাবে লিখতে পারি যে যেহেতু নেগেটিভ মান আসছে তার মানে V4 কি উপরে V3 কি নিচে। তো দেখো তো NR_T2, তারপর ভেতরে আমি দিতে পারি লন V4 মাইনাস হচ্ছে লন V3, এভাবে লিখতে পারি না? আমরা অবশ্যই লিখতে পারি। কিন্তু আমাদের এখানে V4 যেহেতু ছোট, V3 যেহেতু বড়, তার মানে আমি বলতে পারি আমাদের এখানে এই যে এতটুকু জিনিসের যে মান, দ্যাট মিনস এতটুকু জিনিসের যে মানটা এটা কিন্তু একটা নেগেটিভ মান আসবে। তুমি ক্যালকুলেটারে দেখতে পারো, তুমি যদি লন 2 থেকে লন 3 বিয়োগ দাও তাহলে তুমি দেখবে এখানে একটা নেগেটিভ মান চলে আসে। তাহলে যেহেতু V4টা হচ্ছে এখানে ছোট, V3 হচ্ছে এখানে বড়, তার মানে অবশ্যই আমরা ওভারঅল এই জিনিসটার একটা নেগেটিভ বা ঋণাত্মক মান পাবো। তো যেহেতু আমরা এটার একটা নেগেটিভ বা ঋণাত্মক মান পাবো সেজন্য আমরা এই জায়গাটাতে একটা এক্সট্রা নেগেটিভ সাইন দিয়ে থাকি। তাহলে তুমি কিছু কিছু বইতে দেখবে আমাদের এখানে এই সমীকরণটা যখন লেখা হয়েছে, দ্যাট মিনস কিউ আউট যখন বের করা হয়েছে তখন কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। তাহলে আমরা ওই বইয়ের কনসেপ্ট নিয়ে কাজ করতে পারি যে বইতে আমাদের কিন্তু এখানে নেগেটিভ সাইন দেওয়া। তাহলে যদি আমাদের নেগেটিভ সাইন থাকে আমরা ইচ্ছা করলে এই নেগেটিভ সাইনটাকে আবার সরাতে পারি। যদি আমরা এটা সরাতে চাই তাহলে আমরা এখানে NR_T2 দিতে পারি, আর ভেতরে দিতে পারি আমি সরাসরি লন V3 মাইনাস হচ্ছে লন V4। দ্যাট মিনস আমি নেগেটিভ ধারা ভেতরের অংশটাকে গুণ করে দিয়েছি, দ্যাট মিনস -1 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে দেখো তো এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি না? আরেকটা জিনিস লিখতে পারি হচ্ছে NR_T2 লিখতে পারি, লনটাকে বাইরে আনতে পারি। এখন আমাদের উপরে কিন্তু V3 কাজ করবে, নিচে হচ্ছে V4 কাজ করবে। তাহলে এটা আসলে 100% পজিটিভ মান হিসেবে কাজ করবে, কেননা আমাদের এখানে V3 মানটা কি বড়। তাহলে এটা আমাদের একটা পজিটিভ ভ্যালু বা পজিটিভ মান হিসেবে কাজ করবে। এবং ম্যাক্সিমাম বইতে কিন্তু আমাদের কিউ আউটের যে মানটা সেটা হচ্ছে এরকম পজিটিভ মানের মতো করে দেওয়া। দ্যাট মিনস তোমরা দেখবে বইগুলোতে NR_T2 লন V3 ডিভাইড বাই V4 হিসেবে আমাদের এখানে এই কিউ আউটের মানটা দেওয়া আছে।
তাই যদি হয় তাহলে আমরা এখানে Q2 ডিভাইড বাই Q1 এটা আগে বের করি। তো দেখো আমাদের এখানে কি হবে, Q2 মানে হচ্ছে কি কিউ আউট, মানে যে পরিমাণ তাপটা সিস্টেম থেকে বের হয়ে গেছে, ডিভাইড বাই Q1 মানে হচ্ছে কি কিউ ইন, যে পরিমাণ তাপটা সিস্টেমে ঢুকেছে উৎস থেকে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি Q2 ডিভাইড বাই Q1। তাই যদি হয় তাহলে আমরা এখন এটার অনুপাতটা বের করি। তো আমি একটু এখানে করে দিচ্ছি, যদি আমি এখানে অনুপাত বের করি দ্যাট মিনস আমি যদি কিউ আউট ডিভাইড বাই কিউ ইন করি, দেখো এটার মান কি আসে। তো আমি একটু সহজ করে করি, দেখো আমি এখান থেকে করি। তো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে Q2 অথবা কিউ আউট ডিভাইড বাই কিউ ইন অথবা Q1কে বের করা। তো কিউ আউটের যে মানটা সেটা কিন্তু আমরা অলরেডি এখানে লিখেছি। তো দেখো আমাদের কিউ আউটের মান কত ছিল, nRT2। তো আমি লিখে ফেলি nRT2, তারপর ছিল এখানে হচ্ছে লন, তারপর ছিল V3 ডিভাইড বাই V4। তাহলে এখানে হবে V3 ডিভাইড বাই V4। কিউ ইনের যে মানটা সেটা ছিল আমাদের এখানে nRT1, তারপর এখানে হচ্ছে লন, উপরে থাকবে হচ্ছে V2 ডিভাইড বাই নিচে থাকবে হচ্ছে V1। তাহলে এতটুকু পর্যন্ত আমি যদি লিখি, তারপরে দেখো আমরা কিন্তু এখানে একটা সূত্র দেখেছিলাম। তুমি যদি একটু আগের স্লাইডে খেয়াল করে দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটা সূত্র ছিল V3 ডিভাইড বাই V4 মানে যা, V2 ডিভাইড বাই V1 মানে কি তা। তাহলে চলো আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করি। তাহলে V3 ডিভাইড বাই V4 আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে কিন্তু বসে আছে V3 ডিভাইড বাই V4। তার মানে আমরা পরের লাইনে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই V3 ডিভাইড বাই V4 এটার বদলে লিখতে পারি V2 ডিভাইড বাই V1। তাহলে চলো আমরা লিখে ফেলি, আমাদের এখানে থাকবে nRT2 ইন্টু হচ্ছে লন, উপরে দিতে পারি আমি V2 ডিভাইড মানে V3 ডিভাইড বাই V4 এর বদলে V2 ডিভাইড বাই V1 দিতে পারি, যেটা আমি এইমাত্র তোমাদেরকে দেখিয়েছি। এবং আমরা নিচে যেটা দিতে পারি সেটা হচ্ছে nRT1 এবং এখানে দিতে পারি লন V2 ডিভাইড বাই V1। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু কয়েকটা জিনিস একসাথে কাটা যায়। যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে n এবং এখানে n কাটা যায়, তারপর r কাটা যায়, আবার লন V2 ডিভাইড বাই V1 এখানে কি লন V2 ডিভাইড বাই V1 কাটা যায়। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে অনলি T2 ডিভাইড বাই T1 থাকছে। তাহলে T2 ডিভাইড বাই T1টা কি এখানে থাকছে। তো এটা কোত্থেকে এসছে, এটা এসেছে হচ্ছে কিউ আউট ডিভাইড বাই কিউ ইন থেকে। তাহলে আমি বলতে পারি না T2 ডিভাইড বাই T1 এটা আসলে আলটিমেটলি কী হিসেবে কাজ করে, অবশ্যই Q2 ডিভাইড বাই Q1 হিসেবে কাজ করে, কারণ আমরা এখানে Q2টাকে কিউ আউট হিসেবে ধরেছি এবং Q1টাকে আমরা কিউ ইন হিসেবে ধরেছি। তো এই যদি হয় আমাদের ঘটনা, তার মানে আমি বলতে পারি আমাদের কোন একটা কার্নেল ইঞ্জিনের জন্য বা কোন একটা তাপ ইঞ্জিন যেটা বলি না কেন তার জন্য আমাদের এখানে T2 ডিভাইড বাই T1 এটার মান যা হবে, আমাদের এখানে বর্জিত হওয়া তাপ দ্যাট মিনস Q2 এবং গৃহীত তাপ দ্যাট মিনস Q1 এদের অনুপাতটাও কি তাই হবে। তাহলে আমাদের এখানে যে সূত্রটা এসেছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কার্নোট চক্র থেকে এই সূত্রটা এসেছে। তাহলে কার্নোট চক্র ব্যতীত কিন্তু আমরা এই সূত্রটা কখনোই পেতাম না। তাহলে শুধুমাত্র তাপ ইঞ্জিনের জন্য কিন্তু আমরা এই সূত্র ইউজ করতে পারবো না, আমাকে অবশ্যই কার্নোট ইঞ্জিন সম্পর্কে জানতে হবে এবং সেটাকে মডিফাই করে আমরা এই সূত্রটা বানাতে পারবো। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর
তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oidemi এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।